এইটা গেল। আর হচ্ছে আজকে যেই কথাগুলো উনি বললেন সেগুলো টোটালি বোগাস, টোটালি ফালতু, টোটালি থার্ড ক্লাস, একদম অশিক্ষিত মূর্খ টাইপের কথাবার্তা উনি বলে গেছেন এখানে। এই বিষয়ে মানে তার পয়েন্টের বিষয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ নাই। সে যে যুক্তিগুলা বা যে পয়েন্ট গুলা তুলে ধরবে, সেগুলা বিষয়ে কিন্তু আমি কোনো কম্প্রোমাইজ করব না। সে যখনই যে কেউই হোক, সে যখনই ভুল কথা বলবে, ভুল তথ্য দিবে সেগুলো একদম ধরতে হবে। যুক্তি দিয়ে, তথ্য প্রমাণ দিয়ে একদম গলায় পাড়া দিয়ে ধরতে হবে তাদেরকে, হ্যাঁ? এইগুলাতে কিন্তু কখনোই কোনো ছাড় দেয়া যাবে না। ইনফেক্ট আমিও যদি ভুলভাল বলি, আমারও ভুল হইতে পারে। আমি হাজার, হাজার কথা বলছি, হাজার, হাজার লেখা লিখছি। ভুল অবশ্যই হওয়া যেকোনো মানুষের পক্ষে সম্ভব। আমাকেও অবশ্যই একইভাবে যেন ট্রিট করা হয়, আমাকেও যেন গলায় পাড়া দিয়ে ধরা হয়, সেইটা আমি আশা করব আপনাদের কাছ থেকে। যেন আমাদের এই এইখানে যেন এমন কেউ পীরগিরি করতে না পারে যে আমি মোফাজ্জেল ইসলাম আমি যেটা বলছি সেটাই এই 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 পাগলামি, এই কেন টাইপের ভাই, পাগলামি কেন ভাই এটা বলবে কেন? আপনি আপনি যেটা দেখাবেন সেটাই স্ক্রিন। মানে এই পাগলামি, এই আমরা যে এতদিন ধরে এই আন্দোলনটা করতেছি এটার তো মূল জিনিসটাই এইটা যে আমরা কারো কোনো ব্যক্তির কোনো মানে মানে কোনো গ্রন্থ, কোনো ব্যক্তি, কোনো আল্লাফাক, কাল্লাফাক, সাল্লাফাক কারোরে পুছি না আমরা। সেখানে কোথাকার কোন মুফাসসির এসে বলতেছে আমি কইছি এটাই রেফারেন্স। এইগুলা কি ভাই? এগুলা কোত্থেকে আসে এরা, হ্যাঁ? এগুলা আমি অবাক হয়ে যাই যে এরা কিভাবে এই কথা বলার এবং সাহস পায় তারই আমাদের কিন্তু প্ল্যাটফর্মে বয়স এসে। বেশি, সেই কিন্তু মানে আগ বাড়ায় যে দেখেন পার্সোনাল অ্যাটাক শুরু করছিল আসিফ ভাই, যে হ্যাঁ। 2 দিনের বৈরাগী, বাচ্চা বলা অন্য, এগুলো করার কি দরকার ছিল? না মানে আমি মুফাসসিল যে ঢুকছে তখন থেকে আমি শুনতেছি আসলে। আমি শুনলাম ভাই যে আপনারা শুরুতেই কি শুধু ওনাকে নিয়ে বলবেন না? দাঁড়ান একটু দাঁড়ান। আমি ঢুকেই শুনি যে সে ঢুকেই নিজের ঢোল পেটানো শুরু করছে। আমি এটা, আমি সেটা, আমি আসিফ ভাই সবচাইতে সরি, সরি আমার একটু ইন্টারাপ্ট হচ্ছে। সেফাতুল্লাহ ভাইরে নিয়ে কিছু বললেন আসিফ ভাই, সরি। মানে মুফাসসিল ঢুকেই বলতেছে, "আমার মতো আর কেউ নেই। আমি এটা করেছি। আমার মতো আর কেউ।" আরে না আমার মতো আর মানে আমি হতভম্ব যে আমাদের একটা প্ল্যাটফর্ম, আমাদের একটা পরিচিত প্ল্যাটফর্ম, সত্য সন্ধানী প্ল্যাটফর্মে ৪ বছর পূর্তি মেগা লাইভ হচ্ছে। এখানে এসে একজন এসে বলতেছে, "আমার মতো তো কেউ নাই। না আমি তো এটা।" হ্যাঁ? মানে একদম মানে সেফাতুল্লাহর একদম হুবহু আরেক সেফাতুল্লাহ। ঠিক আছে? এখন দার্শনিক, বিজ্ঞানী, তারপরে হচ্ছে গিয়ে মানে সমাজবিদ, তারপরে মানে যাই আছে সবকিছু। হুম? মানে আ হু আলেম, তারপরে হচ্ছে গিয়ে মানে ঐতিহাসিক সবকিছু একসাথে সে। মানে একই অঙ্গে কত রূপ তার। আমি এইজন্য বলতেছি যে মুফাসসিল যদি আলোচনা করতে চায়, যদি কোনো একটা পয়েন্ট তার থাকে, তার যদি এটা মনে হয় মুফাসসিল বা আরেকজনকে দেখলাম আমান উদ্দিন উনিও এইটা খুব জোরালো ভাষায় বললেন। উনিও দেখে চলে গেলেন। ব্যাপার কি? হয়তো মুফাসসিলের হয়তো ভাল লাগতেছিল না দেখে সে চলে গেল। সেটা ঠিক আছে। কিন্তু আমান সাহেব উনি চলে গেলেন কেন? উনার কাছে যদি দলিল প্রমাণ থাকে তাহলে আমরা একটু দেখি সেই প্রমাণগুলো। উনি আমাদেরকে একটু শিখায় যাক, আমাদের একটু আলোকিত করে যান। আমি একটু আলোকিত হতে হ্যাঁ, চাই উনার কাছ আসিফ ভাই, থেকে। আসিফ ভাই এখানে হ্যাঁ, এই যে প্রমাণের কথা আপনি বারবার বলতেছেন, কিন্তু প্রমাণে কিন্তু মানে অনেকের অ্যালার্জি আছে, মুমিনদের তো আছেই, আরো অনেকের প্রমাণ চাইলেই অ্যালার্জি শুরু হয়ে যায়। না, আমান ভাই আমাকে মেসেজ দিয়েছেন, ওনার শরীর হঠাৎ ওনার শরীর খারাপ হয়ে গেছে। উনি বলছে যে উনি এই বিষয়ে আবার আগামীকাল হয়তো আমাদের সাথে লাইভ করতে আগ্রহী। সুতরাং ২ জনের কি একসাথে হঠাৎ শরীর খারাপ হয়ে গেছে? মানে মুফাসসিল এবং উনার ২ জনের মুহাসিল ইসলামের কথা আমি বলতে পারি না, তবে আমানউদ্দিন আমাকে মেসেজ দিয়েছেন, ওনার শরীর খারাপ হয়ে গেছে, উনি একটু রেস্ট নিতে চান, তবে আগামীকাল আমার সাথে আলাপ করবেন। আচ্ছা তাহলে কি মুফাসসিল কি আসতে পারবে নাকি? মুফাসসিল আসতে পারলে উনার সাথেও আমি দেখি উনি কি বলতে চান। উনার হোয়াইট সুপ্রিমেসি নাকি ইসরায়েলে নাকি হ্যাঁ, হোয়াইট সুপ্রিমেসি চলতেছে না, এটা এখন কোথায়? এখন আসিফ ভাই আপনার মনে আছে কিনা জানি না, উনি কিন্তু আপনাকে চ্যালেঞ্জ দিয়েছেন। আপনার আপনার সাথে চ্যালেঞ্জ মুহাসিল ইসলামের। হ্যাঁ, এটা অনেক দিন আগের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ তো আমি হ্যাঁ। অ্যাকসেপ্ট করে রাখছি। আমাকে সে আবার পরে বলতেছে তার শহরে নাকি যাইতে হবে বা আমার শহরে তাকে আসতে হবে। না, এটা কেমন কথা জানি না, ভাই? জানি না। আমি আমি যদি এখন যদি আপনারা আহ, ওই ওইটা এখন অনলাইনে তো এখন তো আর ওই সামনাসামনি দরকার নেই, অনলাইনে যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, আমি তো চাই আপনারা দুজন এখন এবং কথা বলেন। এখন আহ, মানে কি ভাই? এখন মানে কি ভাই? এটা আবার কেমন কথা বললেন? এখন মানে মানে এক এক প্ল্যাটফর্মে, আপনারা এক প্ল্যাটফর্মে এসে যদি যদি যুক্তি দিয়ে কথা, মানে আমি যেটা বলতে যাচ্ছি যে আপনার, সে যদি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে থাকে এবং আপনি অ্যাকসেপ্ট করে থাকেন, তাহলে আপনারা তো যে কোনো জায়গায় কথা বলতে পারেন এবং সেটা আচ্ছা। যদি আমার
হ্যাঁ আচ্ছা সত্যচন্দ্র ভাই, আমার তো মানে আমার দরজা তো সবার জন্য খোলা। এটা তো আমি লক্ষ, 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 লক্ষ জি জি কোটি, কোটি বার আমার প্ল্যাটফর্মে বলছি। ইনফেক্ট এটাও হ্যাঁ বলছি হ্যাঁ যে যদি আমার প্ল্যাটফর্মে অনেক কেউ যদি মনে করে যে এই প্ল্যাটফর্মে কথা বলার সেরকম কোনো সুযোগ নাই, হ্যাঁ? জি বা আমি মিউট করে দিতে পারি বা আমি একটা এক্সট্রা নিতে পারি, সুবিধা নিতে হুম পারি। আমার প্ল্যাটফর্ম বলে একটা এক্সট্রা সুবিধা আমি নিয়ে নিবো। এটা যদি ভয় পায় কেউ, তাহলে আপনার প্ল্যাটফর্মের কথাও তো আমি অনেকবার বলছি নাকি সত্যচন্দ্র ভাই, যে আপনার প্ল্যাটফর্মেও যদি আলোচনা হতে হয়, সেখানেও আমি হ্যাঁ আসতে পারি। বা মুক্ত অবশ্যই বিহঙ্গ বা ধরেন এই যে আরো যে কয়টা প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে গিয়েও আমি কথা বলতে পারি। যেখানে আ হ্যাঁ এমনকি ওই যে একটা প্ল্যাটফর্ম আছে রেশনালিস্ট প্ল্যাটফর্ম। আচ্ছা ওই প্ল্যাটফর্মে আমি বলছি, ওই প্ল্যাটফর্মে গিয়ে কথা বলব। কোন সমস্যা নেই। রেশনের রেশনের ওটা তো রেশনের দোকান আমরা বলি হেগেলীয় হেগেলীয় দর্শনের প্ল্যাটফর্ম। তো যাই হোক অসুবিধা নাই, যে কোনো প্ল্যাটফর্মে যদি নিরপেক্ষভাবে উনি আলাপ করতে চান আমাদের তো সমস্যা নেই। আমরা চাই একটা 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 সিভিল ডিসকাশন হোক। এবং মুহাসিল ইসলাম আপনাকে অনেক আগে চ্যালেঞ্জ দিয়ে রাখছেন, আমি আসিফ ভাইকে চ্যালেঞ্জ করলাম এবং আমি আমি ওনাকে এর গতবারও আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি তো আসিফ মহিউদ্দিনকে চ্যালেঞ্জ দিয়েছেন, এটা কি ভ্যালিড চ্যালেঞ্জ? উনি বলছে হ্যাঁ, এখনো যদি আসিফ ভাই আমার সাথে ডিবেট করতে চায়, ফর্মাল ডিবেট করতে চায়, আমি আসিফ মহিউদ্দিনকে ডিবেট করতে রাজি আছি। তাইলে কিন্তু আহ কিন্তু সত্যচন্দ্র হ্যাঁ ভাই, আমি একটা জিনিস বুঝলাম না যে ওই আ যে ডিবেটের চ্যালেঞ্জ আমাকে করল, তারপর আমি অ্যাকসেপ্ট করলাম। আমি বললাম আমার প্ল্যাটফর্মে হইতে পারে, এটা হ্যাঁ সত্যচন্দ্রের প্ল্যাটফর্মে হইতে পারে, অন্য অনেক প্ল্যাটফর্ম আছে, সেখানে আসেন, হ্যাঁ অসুবিধা হ্যাঁ নেই। দরজা তো খোলা। কথা বলার তো এমন তো না যে ডাকডোল পিটে আমাদের যাইতে হবে। যেকোনো জায়গায় এই যে এখনই রাইট, কথা যে কোনো কথা বলতে পারি। তাই না? রাইট এখন রাইট এরপরে মুফাসসিল একটা ভিডিও বের করল যে আ জার্মান পুলিশ খুঁজছে আসিফ মহিউদ্দিনকে। দেখা হবে। হ্যাঁ? ও জানানো হয়েছে জার্মান পুলিশ আসিফ মহিউদ্দিন। আমি তো ভাই তারপর থেকে খাটের তলে যে ঢুকছি বুঝছেন, এই ৩ বছর ধরে আমি তো খাটের তলা থেকে বের হইতেছি না বুঝছেন? ভয়ে। আমি তো মনে করেন ভয়ে পুরা কাঁপাকাঁপি অবস্থা। না থরথর করে কাঁপতেছি প্রতিদিন, থরথরে কাঁপি। সকালে উইঠা ঘুম থেকে ৩ ঘন্টা থরথরে কাঁপি। যে আজকে মনে হয় পুলিশ আইসা আমারে ধরে নিয়ে যাবে ভাই। কিন্তু এখন সে পর্যন্ত সেই সে পুলিশের কোন অনলাইনে হাত ডিবেট করবে না, কিন্তু আপনাকে সে একটা হোয়াইট সুপ্রিমিস্ট দেশের মতো চায় আর কি। ও আচ্ছা। ও হোয়াইট সুপ্রিমেসি। আচ্ছা, এখন এখন কথা হচ্ছে যে আহ, আমরা একটা জিনিসই ডিমান্ড করি, সেটা হচ্ছে ওই যে যেটা যে এভিডেন্স। লয়ার হয়েছে না সামথিং, সে বলে ওটা বলে হোয়াইট সুপ্রিমিস্ট কান্ট্রি। না চিন্তা এখন করে। না, আমরা একটা জিনিসই আমরা চাই, সেটা হচ্ছে যে এভিডেন্স। হ্যাঁ, উনি যেটাই বলবে এভিডেন্স দিতে হবে। এখন উনি যদি ওনার এভিডেন্স প্রেজেন্ট করে তাহলে আমরা তো মেনে নিব, তাই না? উনি ওনার ওনার কথার পক্ষে এভিডেন্স দিয়ে যদি এস্টাবলিশ করতে পারে আমরা তো মেনে নিতে সমস্যা নেই, যে কোনো বিষয়। এটাই তো মুক্ত মনার বৈশিষ্ট্য। তো আমরা আহ্বান করব যে মুফাসিল ইসলাম ভাইকে, উনি যদি শুনে থাকেন উনি ওনার এভিডেন্স নিয়ে আসবেন। আমানুদ্দিন ভাই অলরেডি আমার সাথে যোগাযোগ করেছেন, উনি আগামীকাল আসবেন এবং ওনার পজিশনটা ক্লিয়ার করবেন। তো উনি যদি আসেন আমরা ওনার কাছ থেকে এভিডেন্স গুলি নিব ওনার কথার, এবং উনি নাকি এ নিয়ে অনেক ভিডিও বানিয়েছেন, ওনার চ্যানেলে আপলোড করা আছে। তো সেইগুলি আমরা আমরা হয়তো দেখতে পারি আগামীকাল উনি কি বলেন। এবং আজকে যে প্রথমে আমাদের যে এই প্ল্যাটফর্মে উনি যে কথাগুলি বলেছিলেন, আমাকে প্রথম অবজেকশন জানিয়েছিলেন যে এই যে আহ, আহ, আমাদের এক ভাই, তো উনি ওনাকে চান্স দেওয়ার পরেই তো কেওয়াজ শুরু হয়ে যায়, মানে কেউ কারো কথা আহ, আবুল ফজল ভাইয়ের আবুল ফজল ভাই যখন যুক্ত হন এরপরে কিন্তু এখানে কেওয়াজ শুরু হয়। এরপর ফারাজ ভাই যুক্ত হন, এরপর আসিফ ভাই যুক্ত হন, এরপর অনেকেই যুক্ত হয়ে যান। তো তখন থেকে কিন্তু আমরা দেখতে পাই যে একটা একটা কেওয়াজ তৈরি হয়, কেউ কারো কথা শুনছিলেন না। এবং এরপর আমান ভাই এবং এরপর আমান ভাই চলে যান, আর মোহাসিল ভাই চলে যান। মোহাসিল ভাই, যদি আপনি আপনার কেস এস্টাবলিশ করতে চান অবশ্যই এভিডেন্স নিয়ে আসবেন। হ্যাঁ, আমার আর আর আসিফ ভাইয়ের কথার উপরে আমার বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমার মনে হচ্ছে যে আমাদের যে জজবা এবং যে ইমানি জোশ বলবো না, যে আমাদের নতুন প্রজন্মের যেমন বেবি ড্রাগন, লজিক্যাল পার্সন, এরকম যারা ইয়ং জেনারেশন, তারা যে জোশ নিয়ে মাঠে নেমেছেন এটা অবশ্যই সাধুবাদ জানানোর দাবিদার।
এবং আমরা তাদেরকে বলি যে আপনারা এগিয়ে যান, আমরা আমাদের দিন শেষ, আমরা আপনাদেরকে এখন ফিল্ড দিয়ে দিয়েছি, এই আপনারা বিষয়ে একটা কথা বলি। সত্তর ভাই, আসিফ ভাই তো আছেন। জি আমাকে আমাদের পেজেই, এই যে সত্য সন্ধানী পেজেই মুমিনরা এসে কয়েকদিন ধরে বিরক্ত করতে থাকে। আপনারা সবাই জানেন, হয়তো কেউ কেউ অনেকেই জানেন যে এই তোরা কেন অমুক পেজে যাস না, হ্যাঁ মুমিনদের অমুক পেজে কেন যাস না ডিবেট করতে। হ্যাঁ, তো আমি টিকতে না পাইরে গতকালকে রাতে আমাদের ডিবেট চলাকালীন ওদের পেজে একটু ঢুকলাম, দেখে দেখি ওদেরও ডিবেট চলিতেছে। তখন আমি কমেন্ট করিলাম যে আমি ডিবেট করিতে চাই, কোরআনে গাণিতিক ভুল আছে এই বিষয়ে। আমি এই কমেন্টটা করলাম অন্তত 500 বার। হ্যাঁ, তো কোনো এই বিষয়ে কোনো কথাই বলে না তারা। আমার আগে পরে কমেন্ট সব আমি আলোচনা করতেছি, আমার কমেন্ট নিয়ে কোনো কথা নাই। পরে আমি বুঝলাম যে কাজ হইতেছে না, তখন আমি বললাম ভাই আপনাদের পায়ে ধরি আমার কমেন্টটা একটু স্ক্রিনে শো করেন দর্শকদের। সেটাও তারা করলো না ভাই। এই হলো এদের এদের ভাই, মানে মানে এরা ডিবেট করতে চায়, বুঝছেন কেমন ডিবেট করতে চায়, মানে ডাকে কিন্তু গেলে ভাই আর হ্যাঁ লুঙ্গিটা খুলে পড়ে। আচ্ছা, আসিফ ভাই একটা ভিডিও শেয়ার দিয়েছেন, আমি একটু দেখাই। হ্যাঁ, সেটা এই হচ্ছে ভিডিওটা যে যদি একটু সাইড দিয়ে দেখানো যায় যদি। হ্যাঁ, দেখেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আসিফ মহিউদ্দিনের বিরুদ্ধে পুলিশ তৎপর হচ্ছে, ব্রিটিশ পুলিশ তৎপর হচ্ছে। তো মাঝখানে সেটা মাঝখানে কিন্তু আমি একবার এই ভিডিওটা করার পরে কিছুদিন পরে আমি একবার ইংল্যান্ডে পার্লামেন্টে গিয়ে ওইখানকার একজন লর্ডের সাথে বইসা আলাপ আলোচনা করে আসছি এই ভিডিওর পরে। হ্যাঁ, দেখেন জানেন এটা। রাইট, একটু দেখেন যে উনি কি বলতে চান। কিছুদিন আগে আপনারা জানেন যে আমি নাস্তিক আসিফ মহিউদ্দিনকে ভদ্র ভাষায় ছোট ভাই হিসাবে সম্বোধন করে আপনি বলে তাকে আমি সরাসরি ডিবেটে আহ্বান করেছিলাম এবং বলেছিলাম সে যদি চায় আমি জার্মানি যাব এবং সে যদি চায় সে এখানে ইংল্যান্ডে আসতে পারে, আমি ডিবেটের ব্যবস্থা করব। তার প্রত্যুত্তরে সে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা তার সাক্ষী এবং আপনারা এও সাক্ষী দেবেন যে আমি তাকে একটি বাজে কথা বলিনি। সে বরঞ্চ নানানভাবে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছে। শুধু তাই নয়, পাগলা কুত্তাকে সে জায়গা দেবে না, সে তার শহরে ঢুকতে দেবে না, কেন দাওয়াত দেবে ইত্যাদি রকম কথাবার্তা সে বলেছে। এবং সে ইসলামের একটি কট্টর অনুবাদকে অনুসরণ করে, যেটা গ্রহণযোগ্য নয় এবং সেটা নিয়েও আমি বিতর্ক করতে রাজি ছিলাম। সে এই কট্টর অনুবাদে আমাকে সরাসরি আমার নাম ব্যবহার করে আমাকে হত্যা করা ইসলামী কর্তব্য বলে সে শুধু ফেসবুকে স্ট্যাটাস দেয়নি, সে তার একটি ওয়েবসাইটেও সে সেটা আপলোড দিয়েছে আমাকে মানসিক বিকারগ্রস্ত ইত্যাদি বলে, এবং নানানভাবে আমাকে হত্যা করা ইসলামী কর্তব্য বলে সে জঙ্গিদেরকে উস্কে দিয়েছে। অর্থাৎ আমার সিকিউরিটিকে আরও সে হুমকির সম্মুখে পড়ে ফেলেছে। কিন্তু আপনারা জানেন যে আমি বহুবার বলেছি যে যারা জঙ্গি এবং যারা কট্টর নাস্তিক তারা উভয়ই ইসলামকে একেবারে সেম ন্যারো দৃষ্টিতে দেখে এবং আসিফ মহিউদ্দিনের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নয়। কিন্তু আসিফকে আমি প্রত্যুত্তরে কিছু বলিনি, কিন্তু যা করার আমি তাই করেছি। আসিফের ব্যাপারে ব্রিটিশ পুলিশকে ইনফর্ম করা হয়েছে এবং ব্রিটিশ পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে এবং আসিফ যদি ব্রিটেনে আসে, আপনি যদি ব্রিটেনে আসেন আপনাকে ব্রিটিশ পুলিশ প্রশ্ন তো করবেই এবং জার্মানিতেও ব্রিটিশ পুলিশরা যোগাযোগ করছে। আপনি আমাকে আপনার শহরে আসতে দেবেন না, আপনার শহর, আপনি ভুলে যাবেন না আপনি কিন্তু এখন ইউরোপিয়ান নাগরিক নন, আমি ইউরোপিয়ান নাগরিক। অতএব আপনার শহরের পুলিশের সাথেই আমার ব্রিটিশ পুলিশ অচিরে যোগাযোগ করবে। আপনার দৌড় কতখানি আমি দেখব। আপনি জঙ্গি উস্কে দিয়েছেন না, আমি জঙ্গিত্ববাদে বিশ্বাস করি, সারা পৃথিবী জানে। আমার চাইতে বেশি জঙ্গিবাদের বিরুদ্ধে অনলাইনে কেউ কথা বলেনি। আমি আমার ধর্ম ইসলামের নামে যারা জঙ্গিবাদ করে তাদেরকেও ধিক্কার জানিয়েছি, যারা হিন্দুত্ববাদের জঙ্গিবাদ করে তাদেরও আমি ধিক্কার জানিয়েছি। মানুষের সবসময় আমি ভালোবাসার কথা বলেছি, সবসময়। আমার লক্ষ লক্ষ যারা ভিউয়ার তারা সবাই সাক্ষী দেবে। আমি কখনো কোনো অবস্থাতেই আমি কোনো রকম জঙ্গিবাদকে সমর্থন করিনি। কিন্তু আপনি আমার বিরুদ্ধে জঙ্গিবাদ সরাসরি আমার নাম উল্লেখ করে জঙ্গিবাদ উস্কে দিয়েছেন। আপনি ঠিক করেছেন না বেঠিক করেছেন সেটা অচিরে টের পাবেন। আমি মুফাজ্জল ইসলাম যা বলি তা আমি করি, আপনাকে পুলিশের সম্মুখীন হতেই হবে।
আসিফ ভাই, এখানে এখানে অনেকগুলি প্রশ্ন আছে আমার। আহ, আপনি কি ওনাকে মুরতাদ বলে উস্কে দিয়েছেন যে যাতে মুসলিমরা তাকে হত্যা করে? এমন কোনো কাজ আপনি? আচ্ছা, আমি তাহলে সেই যে লেখাটা, সেই লেখাটা এখনো সংশয়.com এ খুব সুন্দরভাবে আছে। আমি লেখাটা একটু শেয়ার দিই। জি, লেখাটা একটু স্ক্রিনে দিয়েন তাহলে। হ্যাঁ। এই যে দেখেন, এই লেখাটার নাম হ্যাঁ, হচ্ছে শাতিমে রাসূল সম্পর্কিত শরিয়ার বিধান। হ্যাঁ? এই লেখাটার ভিতরে আমি এক্সপ্লেইন করেছি যে ইসলামে এই যে শাতিমে রাসূল এই জিনিসটার শাস্তিটা কি? ১ম এ দেখেন এখানে আমি যে ভিডিওগুলো আগে তার পুরনো অনেক ভিডিও আমার কাছে আছে। এখনো সংরক্ষিত আছে। অনেক ভিডিও কিন্তু আমার কাছে ডেটাবেজে আছে। যদিও আমার পুরনো কম্পিউটারে এগুলা বের করতে হবে। বের করে দেখাইলে আরো অবাক হইতেন। অনেক উদ অ অনেক এমন জিনিস আমার কাছে আছে যেগুলো দেখলে আপনারাও মানে অবাক হয়ে যাবেন যে এটা কি? আ এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা হচ্ছে অনেক পুরনো একটা ভিডিও। হুম? এই ভিডিওটা আছে আমার একটু কাছে। আমি এখন দেখাচ্ছি না। আপনি একটু প্লে করেন আসিফ ভাই, প্লে সামান্য করব? কিছু। জি, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, প্লে করতেছি। দেখেন। আমি পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে নাস্তিকতাবাদের বিরুদ্ধে অনেক সময় নাস্তিকদের সাথে মিশে গোপনে তথ্য সংগ্রহ করেছি। মুক্তমনা পত্রিকার বিরুদ্ধে সংগ্রাম করেছি এর আগে। তথ্য সংগ্রহ করেছে সে। হ্যাঁ? এটা কিন্তু আপনারা রাইট, দেখলেন। হ্যাঁ, আচ্ছা তথ্য আচ্ছা, সংগ্রহ এই ভিডিওটা নাই। আচ্ছা, এই একটা ভিডিও। এটা একটু দেখেন। হ্যাঁ, এটাও দেখেন। এটার ভিতরে কি বলে সে দেখেন। আমার প্রশ্ন হচ্ছে, আমার Why প্রশ্ন should I হচ্ছে pray to God? হ্যাঁ, সরি বলেন। হ্যাঁ, বলেন। আমার প্রশ্ন হচ্ছে, সে যে কথাগুলি বলল, আপনি তাকে তার বিরুদ্ধে মুসলিমদেরকে উস্কে দিয়েছেন, ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর পয়েন্ট, ব্রিটিশ পুলিশ এবং জার্মান পুলিশ আপনাকে প্রশ্ন করবে। এই কথাগুলি সত্যতা কতখানি? ভাই, এই লোক আমার সম্পর্কে কোনো আইডিয়া এই লোকের নাই। আমি কে? কোথায় থাকি? কেমনে কি করি? সে কোনো আইডিয়া এই পাগলের নাই। এই লোক যদি জানতো তাইলে মানে এই ধরনের উদ্ভট কথাবার্তা বলত না। আমি জার্মানিতে স্পেশাল পুলিশ প্রোটেকশন পাই। মানে এই প্রোটেকশন খুব কম মানুষ পায়। সারা পৃথিবীতে খুব কম মানুষ পায়। আমি এখানে একটা স্পেশাল পুলিশ প্রোটেকশন পাই। এই লোক কোথাকার কে, কোথাকার কোন আ মা এখন তো বলতে হচ্ছে যে কোথাকার কোন চুনাহাগা এসে বলবে আর মানে জার্মান পুলিশ করবে। মানে আর ব্রিটিশ পুলিশ কি কেয়ার করে? আপনি মানে আমার যতদূর ধারণা, তারা তো কেয়ার করে না যে এই আপনি যে কথাগুলি বলছেন, সেটা নিয়ে কোনো ব্রিটিশ পুলিশের কোনো মাথা ব্যথা আছে? ভাই, ব্রিটেন আহ, থেকে আমি একটা পুরস্কার পাওয়া মানুষ ব্রিটেন থেকে, হ্যাঁ? ব্রিটেনের হিউম্যানিস্ট কংগ্রেস থেকে আমি একজন পুরস্কার পাওয়া মানুষ এবং ব্রিটেনের নিউজ পেপারে আমি এখন বললে তো সেটা নিজের ঢোল পিটানো হবে। সেজন্য ওইদিকে যাচ্ছি না। কিন্তু আমি এইটুক শুধু বলতেছি যে এই লোকের কোনো আইডিয়াই নেই আমি কে। হুদাই মানে মুখ আছে, চাপা পিটাই। জি আছে জি, কিছু ঠিক আছে, অনলাইনে হ্যাঁ। কিছু মানে ভক্ত অনুসারী আছে। এদেরকে যা ইচ্ছা বলবে এর তো কোনো অসুবিধা নেই। এরা তো হা, হা করবে। আ ভিউ বাড়বে। এর কোনো আইডিয়া নেই আমি কে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। এই জিনিসগুলো আপনারা দেখবেন। দেখেন, এ উস্কে দিয়েছে না কে উস্কে দিয়েছে এই ভিডিওগুলো ছাড়লেই তো পরিষ্কার হয়ে যাবে যে এ কি করেছে। এই যে দেখেন কোরআনটাকে টয়লেটে ফেলা, তারপরে হচ্ছে গিয়ে যে হিজড়া সেজে, হ্যাঁ? রাইট। করা। আমি মুফাজ্জল ইসলামের কিছু ভিডিও দেখেছি যেখানে সে কোরআনের পাতা ছিঁড়ে আগুন দিয়ে কোরআনকে গালি দিতে দিতে ভিডিও বানিয়েছিল। সেগুলি আমার নিজের চোখে দেখা। আমার এবং কাছে আছে। আমি জি, অলরেডি এগুলা সংরক্ষণ করে রাখছি। আমার কাছে আছে। ডেটাবেইস এ সব আছে। কিছুই মানে মানে ইন্টারনেট জগতে কোনো কিছুই আপনি করতে পারবেন না আসলে। মানে ডিলিট করা সম্ভব না, তাই না? ডিলিট করতে রাইট, পারবেন না। রাইট। যত চেষ্টা করেন কিচ্ছু করতে পারবেন না। আছে কোনো না কোনো জায়গায় অবশ্যই আছে এটা। এই যে দেখেন হিজড়া সাইজা কি করতেছে। এইগুলা যে করল সে, এগুলা করার পরে আমি বলেছি, আমার এই পোস্টের ভিতরে বলেছি ইসলামের শরীয়তে এটার শাস্তিটা কি? এবং সেই সাথে এটাও বলেছি যে তার এই অধিকার আছে যেকোনো ধর্ম সে পালন করবে কি করবে। এই যে দেখেন এখানে দেখেন এখানে যেটা লেখা শুরুতেই বলে নেই যে মুক্তচিন্তায় মুরতাদ কতলের নিয়ম নেই। আমাদের দৃষ্টিতে বিশ্বাস-অবিশ্বাস নিতান্তই ব্যক্তিগত বিষয়। কেউ যদি ইসলামে যেতে চায়, আসতে চায়, কি করতে চায় না করতে চায়, এটা নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো নাই। বরঞ্চ আমরা তার এই অধিকারকে আমরা সাপোর্ট করি। সে যেন বিনা ভয়ে, বিনা দ্বিধায় যেকোনো ধর্ম, এমনকি সে যদি ইহুদি হইতে চায়, কালকে মনে করেন ইসরায়েলে গিয়ে সে ইহুদি হয়ে গেল। আমি তো এই ভয়েও মাঝে মাঝে লাগে যে এ হয়তো কালকে সকালে উইঠা শুনবো আমি ইহুদি, আজকে থেকে আমি ইহুদি। হ্যাঁ? এইটাও যদি সে বলে তাইলেও আমরা তারে কোনো কিছু করতেই পারব না। এটা তার ব্যাপার, তার অধিকার।
যেকোনো মানুষের এই অধিকারের পক্ষেই তো আমরা এত বছর ধরে কথা বলি। যেকোনো মানুষের যেকোনো ধর্ম পালন, বিশ্বাস, অবিশ্বাস যা ইচ্ছা সে করবে এটা তার ব্যক্তিগত। যতক্ষণ পর্যন্ত না সে অন্যের কোনো ক্ষতির কারণ হয়। রাইট। সার্বজনীন মানবাধিকার এটা। এই যে হুম, এই যে সে হোয়াইট সুপ্রিমিসিদের কথা যে চিল্লায় বলতেছে, এই যে ইউরোপের এইটা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলার এটা সার্বজনীন মানবাধিকারের সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আপনি আপনার বিশ্বাসের অধিকার, আপনার চিন্তার অধিকার, আপনার বাকে মানে কথা বলার অধিকার, আপনার এক্সপ্রেশনের অধিকার। এই অধিকারগুলা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল অধিকার। এই ইউরোপের আবারও বলছি, এই ইউরোপের তো থেকে এই জিনিসগুলোর উৎপত্তি ঘটছে। কোথাও রাইট। ছিল না। এই হ্যাঁ, ইউরোপের যে যে রেনেসাঁ এবং রাইট। এনলাইটেনমেন্ট এইখান থেকে এই জিনিসগুলোর উদ্ভব ঘটছে। এই যে হুম, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এই দেশগুলা থেকে এই ধারণাগুলা উৎপত্তি ঘটছে এই দেশগুলা থেকে। রাইট। এবং আমরা এই ধারণাগুলাই প্রচার করি যে প্রত্যেক মানুষের অধিকার আছে এইটাকে বেছে নেয়ার, নিজের হুম। বিশ্বাসকে বেছে নেয়ার। সে কি করছে? সে যা ইচ্ছা করুক সেটাও আমরা সাপোর্ট করি। আমি সাপোর্ট করি তার এগুলা করার অধিকারকে। এই যে ট্রল করছে এইটাকেও কিন্তু আমি সাপোর্ট করি। হ্যাঁ? হুম। তার এই অধিকারটা আছে। সে কোরআন তার নিজের হ্যাঁ, পয়সায় কেনা কোরআন সে পায়খানা ফেলবে না পেশাব করবে এটা তার এক্কেবারে ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা এটা নিয়ে তাকে কেউ ভয় দেখাইতে পারবে না। এই অধিকারকে আমি সাপোর্ট করি। আসিফ আপনারা ভাই, কি সাপোর্ট করেন না? আসিফ ভাই, কোরআনের পায়খানা পেশাবের কথা যখন বললেন আমার মনে পড়লো আসাদ নূর ভাই একই কাজ করতে চেয়েছিলেন যখন ওনার আমার আহ, আমার যেটা পরে মনে হয়েছে যে আসাদ সম্ভবত এই যে মুফাসসিলের যে ইয়াটা মানে হ্যাঁ, ঘরানা, সেই ঘরানাটার ভিতরে আসাদ একটু ইনভলভ ছিল। এইজন্য রাইট। আসাদ আসাদ ভাই যদি ক্লিয়ার করেন আপনি কি কোরআনে পায়খানা পেশাব করতে চেয়েছিলেন আসাদ ভাই? দেখেন, হুমকি হ্যাঁ, দেওয়া নিজে করা এটা একটা ভিন্ন বিষয়। আর আমার রাইট। ব্যাপারটা আমি জানি না ওনার ব্যাপারটা কি, কিন্তু আমার তখন বাবা-মাকে চরমোনাইয়ের যে গোষ্ঠী তারা পেট্রোল নিয়ে গেছে। পেট্রোল না, কেরোসিন, হ্যাঁ? কেরোসিনের জের নিয়ে গেছে। আচ্ছা, মানে টিনের হ্যাঁ, হ্যাঁ, বাক্সে, হ্যাঁ? তারা পোড়ায় ফেলছে। হ্যাঁ, আর এই ভিডিওটা আমি ওই সময় করতে চাই নাই। আমি তাদের ওইভাবে আ একটা ১ম কথা হচ্ছে আমি ম্যাচিউর ছিলাম না, ওটা উচিত ছিল না আমার, এটা আমি স্বীকার করি। কিন্তু আমি এটা করি না। আমি হুমকি দিছি জাস্ট যে এটা করলে জি। যদি না, আমি এখন এখন আমি হুমকি আমি হুমকি কেন দিয়েছে আসাদ ভাই? কেন হুমকি দিয়েছিলেন? কেন আপনি ওইটা বলেছিলেন? ওইটা তো ওই কথাই আছে যে যদি আমার জি, বাবা-মার উপর আক্রমণ করো তাহলে আমি এটা করব। হ্যাঁ, রাইট, এই কাজ করব। রাইট। তো এটা আমি ঘুম থেকে জাস্ট উঠছি। ওঠার পরে আমি ধরেন আমরা এখানে যারাই শুনছি বা যারা বলছি সবাই তো কারো না কারো সন্তান মানে এটা তো আসলে পরিবারের সদস্য, এটা তো খুবই আমাদের স্পর্শকাতর জায়গা, তাই না? আমি ঘুম হ্যাঁ, থেকে উঠে শুনতেছি যে আমার বাবা-মার চতুর্দিক থেকে বাড়ি ঘেরাও করে ফেলছে। একজন আমাকে ভিডিও কল দিয়ে দেখাইলো। হুম। তো ওই ভিডিওটাতে এরকমও ছিল আমি লুঙ্গি পরা। মানে আমি কিন্তু ঘুমাচ্ছিলাম। আমি একা না, এখানে আমার সাথে লিমন ফকিরও ছিল। জি, ওই ভিডিও আমি আমরা দেখেছি আসাদ ভাই, আমি ওই ভিডিও দেখেছি। আপনি আমরা বলেছেন, হ্যাঁ, জি, আমরা কিন্তু খুব মানবেতর জীবন যাপন করছিলাম। আমরা বাংলাদেশ থেকে পালিয়ে আসার পরে ১০-১২ দিন কারোর বাড়িতে কোথাও কোনো আশ্রয় হচ্ছিল না। কারণ আমাদের কাছে কোনো লিগ্যাল ডকুমেন্ট ছিল না। আমরা ঠিকমতো ঘুমাই নাই, খাই নাই, কিচ্ছু করি নাই। যেদিন ১ম ঘুমাইতে পারলাম, এর পরের দিন শুনি ঘুম থেকে উঠে যে এই অবস্থা। তখন আমি তাৎক্ষণিক দেখেন আমি এই ভিডিওটা তৈরি করার আগে ২-৩ জনের ফোন করছিলাম। সবার একটাই কথা, "হ্যাঁ, তুমি মোহাম্মদরে নিয়ে বলতে গেছো কেন? আমরা তো নাস্তিক। হ্যাঁ, তুমি এই করো, সেই করো।" এগুলো অনেক ব্যাপার ছিল। তখন আসিফ ভাইয়ের সাথে কোনো সন্দেহ নেই আমার যোগাযোগ ছিল না। কিন্তু যাদের সাথে আমি যোগাযোগ করছি তাদের একটাই বক্তব্য, "ভাই, তুমি এগুলো বলছো কেন? এগুলো তোমার উচিত হয় নাই। তুমি একটু আমাদের মতো খুবই স্মার্টলি ধর্ম সমালোচনা করবা।" তো তখন আমার মনে হয়েছে যে যেহেতু আমার সমমনারা অনেকেই আমার সাথে নাই এবং রাইট, আমি কেমনে আমার বাবা-মাকে বাঁচাবো? তো তখন আমি একটা হুমকি হ্যাঁ। দিছি। এটা আসলে এটার পেছনে ওরকম কোনো উদ্দেশ্য বা ভেবে চিন্তে করা ছিল না। আমি এটা আসিফ ভাইয়ের কাছে আমি এটা আসিফ আমিও ভাইয়ের কাছে আসিফ ভাই, আসিফ ভাই, আপনার কাছে একটা কমেন্ট চাই। আহ, আসাদ নূর ভাই বলছেন উনি ম্যাচিওর ছিল না। এখন বর্তমানে ওনার সম্পর্কে আপনার কমেন্ট কি আসিফ ভাই? আ বর্ত আ আগে এই কথাটা একটু বলে নেই যে জি, দেখেন যখন ১ম আমিও যখন ১ম আ এই জিনিসগুলা নিয়ে প্রশ্ন করি, এই জিনিসগুলা নিয়ে বিতর্ক করি তখন আমার মধ্যে অনেক জোশ ছিল। এবং পরে আমি দেখতে পাইছি এই জোশটাকে আসলে খুব সুন্দরভাবে আমরা ব্যবহার করতে পারি। ব্যবহার করতে পারি কিভাবে? এই বিষয়গুলা সম্পর্কে আরো ভালোভাবে পড়ালেখা করে আমার
মানে ইয়াটা যদি আমার মানে ভিত্তিটা যদি শক্ত হয়, আমি যদি হ্যাঁ আরো ভালোভাবে পড়ালেখা করি, তাহলে কিন্তু আমি আরো ভালো বেটার ওয়ে পাবো এটাকে অ্যাটাক করার। মানে হ্যাঁ এটা যে একটা মিথ্যা জিনিস এবং এটা যে একটা ক্ষতিকর জিনিস, এটা মানুষের সামনে তুলে ধরার আরো বেটার পদ্ধতি আমি বের করতে পারবো। কিন্তু যদি রাইট আমি আমার জোশটাকে হ্যাঁ যদি এই কাজে লাগাই যে মানে আমার আসতেছে, আমাকে গালি দিচ্ছে বা আমাকে কোপায় গেছে, আমাকে আমার বাচ্চাকে নিয়ে তুলে গালি দিচ্ছে। দিলাম আমিও একটা, হ্যাঁ, তাৎক্ষণিকভাবে এটা যে কারো হইতে পারে। আমারও হয়। তাৎক্ষণিকভাবে আমাকে আমার বাচ্চাকে তুইলা কেউ গালি দিতেছে, আমিও মানে লাইগা যাবো। অবশ্যই লাইগা যাবো। কিন্তু আমি যেই চেষ্টাটা সবসময় করি যে আমার এই মানে রাগটাকে জমায় রাখা। রাগটাকে আমি যদি জমায় রাখতে পারি, আমি যদি এই রাগটাকে ব্যবহার করতে পারি যে আমি এই হুম, জিনিসটার খুঁটিনাটি আরো ভালো করে পড়ালেখা করে আমি আরো এমন জিনিস বের করে দেখাবো এবং যুক্তিগুলাকে আমি এমনভাবে তৈরি করব যেটার সামনে কোনো মুমিন দাঁড়াইতে পারবে না। তখন রাইট কিন্তু আমার রাগটার একটা বেস্ট মানে ইয়াটা আমি আসিফ করতে ভাই পারি, তাই না? আসিফ হ্যাঁ। ভাই আমার আরেকটা প্রশ্ন আছে। বর্তমানে আসাদ না, না, নূর আগে হ্যাঁ এই প্রশ্নটার উত্তরটা দিয়ে নিই। জি এই যে জি আসাদের যে মানে আসাদের এই যে আমি এইমাত্র প্রাগ থেকে ঘুরে আসলাম, আমার মাথায় মাঝে হ্যাঁ হ্যাঁ খালি কাফকা ঘুরতেছে। না আসাদের যে মেটামরফোসিস বুঝছেন? জি আসাদের যে জি মেটামরফোসিস হইছে, এই যে মানে হ্যাঁ ইসের থেকে তৈরি হয়ে যে আরেকটা ইয়া মানে ইসে তৈরি হয়ে গেছে। হ্যাঁ আ হ্যাঁ হ্যাঁ আমি আগে ভাবছিলাম যে আসাদ বোধহয় এই টাইপের অ্যাক্টিভিজমই করবে। এই টাইপের অ্যাক্টিভিজম আসলে আমাদের খুব বেশি দিবে না। কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে সে আসলে শিখা গেছে যে নিজের রাগটাকে আসলে জমায় রাখতে হয়। হ্যাঁ? রাগটাকে দ্রুত করতে হয় না। রাগটাকে নিজের রাইট ভিতরে আমার রাখতে হয়। প্রশ্ন এখানে যে বর্তমানে ওনার অ্যাক্টিভিজম ওনার কিন্তু আহ, ওনার ভিডিওগুলি প্রচুর পপুলার একদিকে, অন্যদিকে অনেক তথ্যবহুল বা সংখ্যালঘু বা দলিত এরকম মানুষদের পক্ষে উনি দাঁড়াচ্ছেন। তো সেই বিষয়ে কিন্তু এটা পজিটিভ আমার মনে হচ্ছে আসিফ ভাই। অবশ্যই, জি অবশ্যই সেটা সেই ভিডিওগুলা দুর্দান্ত। এখনকার যে ভিডিওগুলা আমি দেখি, আসাদের ভিডিও এখন আমি রেগুলারই দেখি এবং সেই জিনিসগুলা তো দুর্দান্ত হয়। সেগুলো তো জি আসলে জি আমাদের প্ল্যাটফর্মের আসলে বেস্ট ভিডিওগুলাই আসলে এখন আসাদ বানায়। আমি তো এইটা স্বীকার করতে আমাদের কোনো নাই যে আমাদের মধ্যে সবচাইতে সেরা ভিডিওগুলা যেগুলা তৈরি হয় সেগুলো আসাদের পেজ থেকেই এখন আসে। রাইট আসিফ ভাই, আমি এই পয়েন্টটাই হাইলাইট করতে যাচ্ছিলাম যে ওনার ওই যেটা উনি নিজে বললেন যে উনি ম্যাচিওর ছিলেন না। আমি কিন্তু শুরু থেকেই ওনাকে ফলো করি এবং প্রথম থেকেই এই দেখে যে আজাদ ভাই কিছু বলতে চান? না, না, হ্যাঁ, আমি আসিফ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এটা বলতে চাই যে দেখেন, আহ, এটা আমি একমত যে আমার তখন হিতাহিত ছিল না এবং আমি অতীতে অনেক অনেক করছি, হ্যাঁ, ম্যাচিওর ছিলাম না, আমি শুরুতেই বলছি, কিন্তু আহ, সরি নূর সাহেব, আপনার সাউন্ডটা কি একটু বাড়ানো যাবে? হ্যাঁ, নিশ্চয়ই, দাঁড়ান আমি দেখছি। আহ, আহ, একটু দাঁড়ান, আমি যদি খাবার খাচ্ছিলাম। আপনি যদি একটু মাইক্রোফোনের কাছে হ্যাঁ, কথা বলেন তাহলে বোধহয়। হ্যাঁ, হ্যাঁ জি এখন কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। তো তখন কোনোভাবে ম্যাচিওর ছিলাম না এবং আমার এটা মনে হয়েছে তখন যে আমার খুব দুঃসময়ে, যেহেতু কেউ ওইভাবে মানে আমি যাদের চিনতাম তারা কেউই কিন্তু আমার ওইভাবে কোনো বুদ্ধি পরামর্শ বা কিভাবে কি করা যায় যেটা করেন নাই। যদি ২০২৩ সালে এসে আসিফ মহিউদ্দিন ভাই কিন্তু আমাকে খুব গুরুত্বপূর্ণ সময় খুব হাত বাড়ায় দিয়েছিলেন। এটা একটা খুব আমার জীবনে অন্যতম স্মরণীয় ঘটনা থাকবে। তো এইটা দরকার ছিল। কারণ সবাই দেখেন, কেউ ম্যাচিউরড হয়ে কে ভিকটিম, কিভাবে কি হইছে এটা অনেকেই দেখে না। কিন্তু অনেকে তিরস্কার করে বা অনেকে ধরেন দূরে সরায় দেয় বা অনেকে ব্রাহ্মণবাদী আচরণ করে। তো সেই আচরণটা আমার মনে হয় তখন এটা হইছিল আমার সাথে। বা আমি নাম নেব না, ধরেন এখন যারাই ধরেন অনেক বড় কথা বলেন যে হ্যাঁ, এরা ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এই সেই। তারাও অনেকেই কিন্তু আমার নিয়ে ব্যবসাও করছেন। মানে কারোর কাছে আমি হচ্ছি পণ্য, কারোর কাছে আমি নমঃশূদ্র। তারা অনেকেই ব্রাহ্মণ ছিলেন। কিন্তু কেউ কিন্তু বলেন নাই যে, "আচ্ছা, তুমি কেন ভিকটিম? কি হইছে তোমার সাথে? শুনি।" বা তুমি এভাবে চলতে পারো বা এটা তোমার ভালো হইতে পারে বা এভাবে চলা যেতে পারে। এগুলো কেউ কিন্তু বলেন নাই। তো আমি চেষ্টা করছি, আসিফ ভাইয়ের ওই কথাটাই ঠিক যে আ আসলে দেখেন, যে যতটুকু আঘাতপ্রাপ্ত হয় সবাই সবকিছু কিন্তু ওইভাবে মানে করতে পারে না যে, "না, আমার সাথে এটা ঘটছে।" অনেকেই তার শিরদাঁড়ার সাথে করে, কম্প্রোমাইজ করে নেয় যে, "হইছে, ঠিক আছে, আমি এটা করি।" আমার মনে হইছে যে না, এটা এভাবে হইতেছে, এটা ঠিক না। এটা ঘুরিয়ে দেওয়া উচিত।
তো সেই চেষ্টা করছি, সেই ধারাবাহিকতা। আমি যখন প্রথম যুক্ত হয়েছিলাম সত্য সন্ধানী ভাই, যে আমি হ্যাকিং নিয়ে বললাম না, যে আচ্ছা আমাদের সবাই রিপোর্ট করে, মানে আমরা কি এই মুমিন মুসলমানরা যারা এই কামলা দিতেছে, এদের শিক্ষাগত যোগ্যতা কি, এরা কিভাবে করে, চোরামি ভাবে করে, তো এটার উত্তর কিভাবে দেওয়া যায়। সেইভাবে আসলে ব্যাপারটা কি হয়, আমি যতটুকু ম্যাচিউরড হয়েছি বা যতটুকু এখন আমি কিছু হইতে পারি না, কিন্তু আসিফ ভাইয়ের কাছ থেকে প্রশংসা শুনলে নিশ্চয়ই ভালো লাগে। কিন্তু আমি চেষ্টা করছি যে না, আমি যে আসলে হুদাই কামে আইসা যে এখানে আইসা ভাইরাল হইতে আসছি, আজকে মুসলমান, কালকে আমি নাস্তিক, কালকে আবার মুসলমান, পরে আবার আমি আহলে হাদিস, তারপরে কোরআনপন্থী, এটা তো আমার ব্রত না। আমি যেটা মানে বুঝছি প্রকৃতি থেকেই, এবং এটার আমার আসলে একটা আমি যে ঠিক, বা আমার যে চিন্তাধারা বা আমার ব্যক্তিত্বের সাথে যে আমি বেইমানি করি নাই, এটা আসলে মানুষ বিবেচনা করবেন। আমার এটাই ছিল আরকি, ব্রত ছিল যে আমি ধরে রাখি। এবং আমি প্রত্যাশা করি যে না, এটা অবশ্যই অনেক, অনেক দূর আমাদের যেতে হবে। আসিফ ভাই শুরুতে বলছিলেন না যে আমাদের যেভাবে পরিবর্তন আসছে, সেটা আসলে আমাদের হয়তো আমরা বেঁচে থাকবো না, কিন্তু এই পরিবর্তনটা দেখে যাওয়াটাই একটা আনন্দের বিষয়। আমরা এই উদ্দেশ্যেই কাজ করছি। ধন্যবাদ। জি আসাদ ভাই, অনেকগুলি পয়েন্ট আপনি আবারও উপস্থাপনা করলেন, যে কোয়ালিটি কাজগুলি করা এবং দীর্ঘস্থায়ী, মানে যেটা আমাদেরকে সাস্টেইন করতে হবে। মানে এমন না যে আমরা হঠাৎ করে এসে হঠাৎ করে ভাইরাল হয়ে যাব। যে কাজগুলি আসলে দীর্ঘস্থায়ী ইম্প্যাক্ট রাখে না, এরকম কাজ, এবং কাউকে জবাবদিহিতার বাইরে রাখা, মানে আমি ওই বিষয়গুলিও অনেককে তুলে ধরি, যে আমরা যদি জবাবদিহিতার মধ্যে থাকি আমাদের কমিউনিটি, ছোট কমিউনিটির মধ্যেই, তাহলে আমরা কিন্তু একটা সমাজ গঠন করতে পারি, একটা কমিউনিটি গঠন করতে পারি, যেখানে আমাদের আইডিয়াগুলি এই রিফ্লেকশন হবে পরবর্তী প্রজন্মের উপরে। এই বিষয়গুলি আপনারা যেহেতু এখানে একটি অগ্রণী ভূমিকা পালন করছেন, আপনাদের উপরে অনেকেরই ইয়ে থাকে, কিছুটা এক্সপেকটেশন থাকে যে আপনারা পথ দেখাবেন। সেই ক্ষেত্রে আসিফ ভাই যেমন অবদান রাখছেন, আপনি রাখছেন, ভবিষ্যতে আমরা কি করতে পারি এই বিষয়ে যদি একটু বলেন। দেখেন, এই মুভমেন্টে আমি আসলেই অনুজ, হ্যাঁ, আমার অগ্রজ আসিফ ভাই আছেন, হ্যাঁ। তো এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আসিফ ভাইরা যেভাবে ব্লগে আমাদের পথ দেখাইছেন, মানে আমার এই চিন্তা বা ধরেন এই বিষয়ে কথা বলা, এগুলো তো আসলে কারোরই স্বপ্ন হইতে পারে না, যে নিজের জীবন, পরিবার এগুলো ছেড়ে। কিন্তু একে একে আমাদের যাদের আমরা নূর সাহেব, সরি, আপনার সাউন্ডটা আবার কমে গেছে। জি আরেকটু মাইক্রোফোনের কাছে গিয়ে কথা বললে একটু ভালো হতো। আচ্ছা, একটু দাঁড়ান, আমি দেখছি কেন এটা করছে। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পরিষ্কার, ক্লিয়ার। আচ্ছা, যেমন আসিফ ভাই, আমার শুরু করি, বা সেটা সেই সময় ব্লগটা খুব ছিল। আমরা যদি একটু পেছনে যাই, যে একটা সময় মানুষ মিগ 33 ইউজ করতো, একটা সময় ইয়াহু মেসেঞ্জার, জি টক, আমি জানি না এগুলো অনেকে এখন এটা করতে পারবেন না, এটার সাথে মেলাইতে পারবেন না। যেভাবে প্রযুক্তি বদলাইছে, যেভাবে অনেক কিছু বদলাইছে, ব্লগ থেকে এখন অনেকেই খুব গুরুত্বপূর্ণ ব্লগ লেখেন, আমি দেখি মাঝে মাঝে, কিন্তু সেই ব্লগগুলো কেউ পড়েন না, কারণ এখন হয়তো ভিডিও, এই ধরনের অনলাইন স্ট্রিম, এগুলোর ক্ষেত্রে মানুষের ঝোঁক তৈরি হয়েছে। কিন্তু আমাদের ভিত্তিগুলো তৈরি হয়েছে বাংলা ব্লগ থেকে। এই বাংলা ব্লগে যারা রাজত্ব করছেন, তার মধ্যে অন্যতম আসিফ মহিউদ্দিন ভাই। আরো মানে এই নাম বলতে গেলে, আমি সেভাবে কাউকে ছোট বা বড় করছি না, কিন্তু এখন যেটা হয়েছে, দেখেন সামনে ভবিষ্যতে কি হবে, সেটা এই বিষয়ে ভবিষ্যৎবাণী করার মতো আমার ওইভাবে কোনো ক্ষমতা নেই। আমি আমার জায়গা থেকে খুব ক্ষুদ্র একজন মানুষের হয়ে চেষ্টা করি যে আমরা কিভাবে এটাকে ইমপ্রুভ করতে পারি। এই সংগ্রামটা আমার একার না, এটা আমি মনে করি। একার না, এটা মনে করার অনেকগুলো কারণ আছে। কারণ এই বিষয়ে যেই কথা বলছেন আর কি, সেই সবাই কিন্তু ভিকটিম। আপনি কথা বলতে গেলে, স্রোতের বিপরীতে গেলে আপনাকে ভিকটিম হইতেই হবে। সুতরাং আমরা যারা ভিকটিম, হইতে পারে আপনি চায়ের দোকানে কারোর সাথে তর্ক করছেন, বা যে কোনো জায়গায় বন্ধু পরিসরে, পরিবারের মধ্যে, সবাই ভিকটিম। কিন্তু সেই ক্ষেত্রে একটা বিষয় থাকা উচিত, আমরা কিভাবে আলো ছড়াবো, পাগলামি করে, হ্যাঁ, বা বইলা, হ্যাঁ এই করে ফেললাম, একদিনে পরিবর্তন, বিপ্লব আনা, এটা সম্ভব না। সুতরাং এটা সংঘবদ্ধভাবে একটা আন্দোলনের অংশ, সেটাকে সংঘবদ্ধভাবেই করা উচিত। আর ভবিষ্যতে কি হবে বা কিভাবে এটাকে ইমপ্রুভ করা যাবে, এই বিষয়ে আসলে আমার
তেমন কোনো বক্তব্য নাই। আমি এই বিষয়ে খুব ভালো জানি না, আমি এখনো অনুজ, আমি চেষ্টা করছি আমার জায়গা দিয়ে সর্বোচ্চটুকু দেওয়া। ধন্যবাদ। জি, আমরা সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমরা আপনাদের দিকে অবশ্যই তাকিয়ে আছি যে আপনারা ইনোভেশন যেটাকে বলে, ইনোভেটিভ কিছু করবেন যাতে আমরা রাতারাতি পরিবর্তন না হোক, আমরা খুব দ্রুত সমাজ পরিবর্তন করতে পারি। আসিফ ভাই, আপনি যে স্ক্রিন দিয়েছেন, আমি কি এটা আনবো? হ্যাঁ, এইটা একটু শেষ করি, এই কথাটা একটু শেষ করি তাহলে। জি, এই যে মানে মুফাসসিল সম্পর্কে আমি যে এই আর্টিকেলটা লিখেছি, এই আর্টিকেলটা তো এখনো আছে। এখনো আপনারা যে কেউ সংশয়.com এ ঢুকে আর্টিকেলটা পড়তে পারেন। যে ইসলামে এই বিধানটা কি? এই যে এই টাইপের মানুষ সম্পর্কে ইসলামের বিধানটা কি? সেইটা আমি এখানে ব্যাখ্যা করেছি। এবং এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে ইসলামে যে জিনিসটা বলা আছে যে শাতিমে রাসূলের যে ইসলামী বিধান সেটা একদম পরিষ্কারভাবে বর্ণনা করা আছে ৪ মাযহাবের ৪ ইমাম সহ যাবতীয় পৃথিবীতে এমন কোনো আলেম নাই, সারা পৃথিবীতে এমন কোনো আলেম নাই, কোনো মাযহাবের কোনো আলেম নাই যে এই বিষয়ে মানে কোনো ভিন্ন মত পোষণ করছে যে শাতিমে রাসূলের মানে শাস্তি অন্য কিছু। মৃত্যুদণ্ড না অন্য কিছু। এরকমও কিছু নাই। হ্যাঁ? একদম সবাই একমত এই বিষয়ে। সারা পৃথিবীর সমস্ত ইসলামিক আলেম এই জি, বিষয়ে একমত যে শাতিমে রাসূলকে যেকোনো জায়গাতে, যেকোনো অবস্থায়, যেকোনোভাবে, যেকোনো সময়ে ফালায় দিতে হবে। ঠিক আছে? এটা আমি সেই রেফারেন্স গুলা এনে লিখেছি যে এইটা হচ্ছে ইসলামের বিধান। তাহলে মুফাসসিল যদি আমার সাথে বিতর্ক করতে চায়, তাহলে সে কি এই বিধানগুলার মানে পক্ষেই তো তার বলতে হবে। ইসলামের এই বিধানগুলার পক্ষেই যদি সে বলতে চায়, তাহলে তো তার আগে উচিত সৌদি আরবে গিয়ে নিজেকে আত্মসমর্পণ করা এবং বলা যে, "আমি শাতিমে রাসূল, আমাকে শাস্তি দাও। আমি শরিয়া আইন অনেক মহব্বত করি। আল্লাহর আইনের আমি অনেক মহব্বত করি। ইসলামকে আমি অনেক মহব্বত করি। এই মহব্বতের কারণে আমি আমার গল্লাটা এখানে দিতে আসছি।" এইটা যদি সে করে তাহলে তো ভালো। তাহলে সে ওখানে গিয়ে ইসলামের প্রতি যে তার ভালোবাসা, এটা আমরা তখন দেখতে পাবো যে সে ইসলামের প্রতি তার এতই ভালোবাসা যে ইসলামের এই বিধানটা যেন অক্ষুণ্ণ থাকে এইজন্য সে নিজের গর্দানটাও দিয়ে দিতে রাজি আছে। এইটা আমি তাকে বলেছি যে সে যদি এটা করতে পারে তাইলে আমি বুঝবো যে সে ইসলামের এই বিধানটা মানে ভালো মনে করে। আর যদি এটা করতে না পারে তাহলে তো আমাদের যেকোনো প্ল্যাটফর্মই খোলা আছে, সেখানে আসুক। এই বিষয় নিয়ে কথা বলবো, আমি অসুবিধা কি? আমি আমার দলিল প্রমাণগুলা দেখাবো। সে তার দলিল প্রমাণ দেখাক যে ইসলাম যে শাতিমে রাসূলকে যে চুম্মা দিয়ে বিদায় করে দেয় সেটাও সে দেখাবে। আমরা সেটা দেখবো, অসুবিধা নেই। কিন্তু পরে দেখলাম যে সে আমাকে হুমকি-ধামকি দেয়া শুরু করলো যে ব্রিটিশ পুলিশ নাকি আমাকে খুঁজতেছে, জার্মান পুলিশ নাকি আমাকে খুঁজতেছে। আমি তো ভাই ভয়ে ভাই খাটের নিচে এখনো বইসেই আছি। কি কথাবার্তা বলে এরা? এখন পর্যন্ত তো পুলিশ আসলো না। মনে হয় পুলিশ সে একজন, আচ্ছা ব্রিটেন থেকে আসিফ ভাই, সে একজন ব্রাউন লোকের বিরুদ্ধে মানে হোয়াইট সুপ্রিমিস্টদের কাছে কেন বিচার দিতে গেল, এটাও তো একটা প্রশ্নের বিষয়। না, তারপরে উনি শুরুতে এখানে তারপর এখানে যুক্ত হয়ে বলছিল কিন্তু যে পশ্চিমা নাকি বাক স্বাধীনতা নাই, আছে সীমিত পরিসরে। ভাই বাক স্বাধীনতা কনসেপ্টটাই এর কাছে ক্লিয়ার না। আমি 100% গ্যারান্টি দিতে পারি সে বাক স্বাধীনতার অর্থটা বলতে পারবে না। তাছাড়া আমি ইয়ে ভাই, আসিফ ভাই, যদি তাকে যে আপনি যেটা বলেন সৌদিতে যায় গর্দান দিয়ে দিতে, ওটা তো তার সমস্যা থাকার কথা না, কেননা সৌদি আরবও তো হোয়াইট সুপ্রিমিস্ট কোনো ইয়া না। তো তার হ্যাঁ, যদি হ্যাঁ। হোয়াইট সুপ্রিমেসি নিয়ে ঝামেলা থাকে, ভাই কোন আচ্ছা ধরনের ননসেন্স কথা এগুলা? মানে যেই দেশে তাকে থাকার জায়গা দিচ্ছে, তাকে মানে পড়ার জায়গা দিচ্ছে, তার পরিবার গ্রো করার জায়গা দিচ্ছে, ইনকামের জায়গা দিচ্ছে, সেই দেশ কত খারাপ, সেই দেশ হোয়াইট সুপ্রিমেসি, সেই দেশে ইয়ে না, নাই। না। ফারাজ ভাই এটা হচ্ছে পিনাকি সিনড্রোম, বুঝছেন? পিনাকি সিনড্রোম এটাকে বলে, বুঝছেন? এটা হচ্ছে মনে করেন আপনি যেই পাতে খাইতেছেন না সেখানে যদি আপনি হাগেন এবং হাইগা যদি আবার মানুষরা দেখান যে এই যে এই পাতে আমি খাইছি, এই পাতে হাগছি। তাহলে মনে করেন কিছু চুনা হাগা আছে আপনাকে খুব হাততালি দিবে। এইটা হচ্ছে সম্পূর্ণ পিনাকি সিনড্রোম। সে পিনাকি যেরকম ফ্রান্সে বইসা ফ্রেঞ্চ পণ্য বয়কটের আহ্বান জানায়। এ হচ্ছে এই কাজ করতেছে। ওইটারই আর আরেকটা ভার্সন লোকজন আরকি। সেটা মানেও ভাই, লোকজন সেটা মানেও ভাই। সে সে না হয় দরকার হইলে মানুষের গরু গাধা বানাই দিচ্ছে, মানুষ স্ব ইচ্ছায় গরু গাধা হয়েও যে ফ্রান্সে বসা ফ্রেঞ্চ পণ্য বয়কটের আহ্বান জানায়, তার কথা সে তারা নাচানাচিও করে। কিন্তু ফারাজ ভাই দেখেন না, টুইটারে কিন্তু সে আবার ফ্রেঞ্চ মানে এই পশ্চিমা গণতন্ত্র এগুলো খুব প্রশংসা করে, চামে আর কি। মানে সে ভাবে যে তার মুরিদরা ইংরেজি পড়তে পারে না, কিন্তু গুগল ট্রান্সলেটর তো আছে। একবার করছিল না আজহারি, কিন্তু এই কাজটা করছিল।
সে কিন্তু ইসরায়েলের খুব প্রশংসা করে, ইহুদিদের প্রশংসা করে একটা টুইট দিছিল। পরে ওটা ডিলিট করতে হয়েছে এবং সে ডিলিট করে বলছে কি এটা আমার মুরিদরা দিছে। দেখেন এই পিনাকি ভট্টাচার্য কিন্তু পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ থেকে সে কিন্তু ইন্ডিয়া গেছিল। ইন্ডিয়া থেকে যে পাসপোর্ট টাসপোর্ট বানায় সে মানে ডুপ্লিকেট ওইখান থেকে গেছে থাইল্যান্ড, তারপর ওইখান থেকে গেছে ফ্রান্স। তো সে ইন্ডিয়া বয়কট করার কথা বলে, সে নিজে তো ইন্ডিয়ারে করে গেছে আর কি। তো এগুলো আসলে সবার তলানি একই জায়গায়। মুফাসসিলকে একটা নতুন নাম দেয়া যায়, গরিবের পিনাকি ভট্টাচার্য। এটা নাম দেয়া যায় মুফাসসিলকে, যে সে গরিব ভার্সন আর কি, একটু গরিব ভার্সন কিন্তু ঠিক আছে। কিন্তু মানে এই জিনিসগুলা খুবই অদ্ভুত লাগে যে নার্সিসিস্ট ভাই, চিন্তা করেন এক একটা নার্সিসিজম একদম টপ লেভেলে। পিনাকির কথা চিন্তা করেন, বা মুফাসসিলের কথা চিন্তা করেন, বা আরিফুর রহমানের কথা চিন্তা করেন, নার্সিসিজমের লেভেলে একেবারে টপ। যেই পাতে না মেলানো যাবে না ফিরোজ ভাই, আমি যদি একটু ইন্টারাপ্ট করি, সরি আসিফ ভাই। ব্যবসা মানে ধরেন যে ব্যবসায়ী হোক, ধর্ম ব্যবসা হোক, যে কোনো ব্যবসা সফলভাবে করাটা কিন্তু একটা যোগ্যতা আসিফ ভাই। পিনাকি যেটা পারছে সে কিন্তু একধারে, মানে এইখানে কিন্তু আসিফ ভাই এই ক্ষেত্রে আপনি খুবই আপনি কিন্তু আসিফ ভাই এই ব্যাপারে সবচেয়ে আমার চেয়ে ভালো জানেন। সে কি নাস্তিকদের মধ্যে সে কুতুব হইতে আসে নাই? আপনারা কি পাত্তা দিচ্ছেন তারে নিয়ে কিন্তু ট্রল করছেন। এটা আমি নিজে দেখছি, আমি বিভিন্ন লেখা থেকে, ব্লগের লেখা থেকে দেখছি সে নাস্তিকদের মধ্যে কুতুব। ইনফ্যাক্ট নাস্তিকরা কুতুবরা জায়গা দেবে কেন? নাস্তিকরা সবাই তো একদম কুতুব, মানে সবকিছুকে বদ্ধাঙ্গুলি দেখে তো ভাই নাস্তিক। তো সে আসছে কুতুব হইতে পারে না, গেছে মুমিনদের মধ্যে। সে কিন্তু চালাক লোক। সবাই ফরাদ মাজার হইতে পারে নাসিফ ভাই, কিন্তু এই যোগ্যতাটা তো কিন্তু সবার হবে না। আপনি ওই মুফাসসিল ইসলাম বলেন, যাই বলেন না কেন, উনি চেষ্টা করছেন, আমরা কি দেখি নাই? উনি নাস্তিক হওয়ার পরে আবার আস্তিক হইয়া চেষ্টা করছেন। উনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সহস্ত্রীক এটা করছেন। তারপর উনি, আমি জানি না উনি কি ভাবছেন যে বাংলাদেশ যাইতে পারবেন। ইনফ্যাক্ট আমি মনে করি যে উনি বাংলাদেশ কিন্তু এখনো যাইতে পারেন, এই জন্য কিন্তু ওনাকে আস্তিক হইতে হয় না। অনেকেই বাংলাদেশ, আমাদের মধ্যে অনেক বাঘা লোক, দাবি করা লোক, যারা অনেক বড় বড় কথা বলছেন, বাংলাদেশ গেছেন, ঘুরে আসছেন, অনেকেই জান আসেন। ফারাজ ভাই কোন আরিফুর রহমানের কথা বলছেন আমি জানি না। আমরা কিন্তু এরকম অনেককে দেখছি, তারা কিন্তু বাংলাদেশে ঘুরে আসছেন। লন্ডনই না আমি শিওর যে ফারাজ ভাই ওইরকম কাউকে মিন করেন না, উনি বাংলাদেশ নাস্তিকতার জাতির পিতা, জাতির জনক আরিফুর রহমান। আপনি ছিলেন আসাদ ভাই, আপনি ছিলেন। আমি ভাবছি ফারাজ ভাই আপনারা তো বোঝা যায় না। কয়েকদিন আগে তো আমাদের আরেকজন আরিফ রহমান, তিনিও একটা ফতোয়া দিছিলেন যে ধর্মীয় অনুভূতির আঘাত দেওয়াটা আসলে অন্যায়। আমি 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 ভুলে ফেলছিলাম। ওটা না ভাই, আরেকজন ছিলেন আপনি। ওইটা এখনো আসিফ ভাই, যে আসিফ ভাই যদি একটু যুক্ত করে যে এই যে পিনাকি ভট্টাচার্য যে কুতুবগিরি করা, এটা যদি আমাদের একটু বলতেন। আমি শুনিনি আপনি কথা বলছেন যে কেমনে সে কুতুব হইতে আসছিল, কিরকম কি, কেমনে মুমিনদের ধরছে আসিফ ভাই। পিনাকি তো আসলে, পিনাকির সাথে আমার পরিচয় তো বহু আগে থেকে এবং খুব ঘনিষ্ঠতাও পিনাকির সাথে। এগুলো বলতে গেলে তো অনেক কথা বলতে হবে, কিন্তু যেটা মানে মূল কথাটা বলি, সেটা হচ্ছে সে চাইছিল নাস্তিকদের মধ্যে একটু মানে হুমড়া চমড়া হবে, সে একটু অভিজিৎ রায় লেভেলের নাস্তিক হবে, এই টাইপের একটা চেষ্টা তার ভিতরে ছিল। এবং সে ভাবছিল আমাকে ভাও করতে পারলে আমি হয়তো তাকে একটু আরেকজন হিসেবে তাকে মানে বসায় দিব। কিন্তু সে খুব একটা চান্স পায় নাই নাস্তিক হিসেবে। নাস্তিকদের মধ্যেও তাকে কেউ গোনায় ধরে নাই। পরে সে গেল গণজাগরণ মঞ্চে। গণজাগরণ মঞ্চে গিয়ে সে দাঁড়ায় থাকতো। ওইখানে মানে কমিটিতে আলোচনা হইতো, সে দূরে গিয়ে দাঁড়ায় থাকতো। তাকে কেউ পুছতো না। তখন সে অনেকদিন চেষ্টা করছে। গিয়ে সেইটা বলছে, "এটা এভাবে করেন ভাই। আপনারা এটা এভাবে করবেন, এটা সেভাবে করবেন।" এগুলো অনেক পরামর্শ দিত, কিন্তু তাকে কেউ বুঝতোই না। তাকে কোথাও নামগন্ধ নাই। পরে সে ২-১ টা টিভিতে ইন্টারভিউতে ডাকছে। সে নিজ উদ্যোগে ইন্টারভিউ জোগাড় করছে টিভিতে, যে আমি গিয়ে ইন্টারভিউ দিতে চাই। এই গণজাগরণ মঞ্চের হয়ে আমি ইন্টারভিউ দিতে চাই। সে নিজ উদ্যোগে ইন্টারভিউ জোগাড় করছে। ইন্টারভিউ দিছেও কয়েকটা চ্যানেলে গিয়ে। কিন্তু তাকে কিন্তু ডাকাও হয় নাই, বা গণজাগরণ মঞ্চ থেকে তাকে পাঠানোও হয় নাই। সে নিজেই চলে যেত আরকি এটা নিয়ে কথা বলতে। পরে কেউ তাকে পাত্তা দিচ্ছে না। পরে দেখা গেল সে হচ্ছে গিয়ে আ একদিন রাতে আমাকে ফোন দিল। বলল, "আসিফ, এই যে মানে পুলিশ তো খুব সমস্যা করছে। আপনি একটু সাবধানে থাকবেন। আপনাকেও মনে হয় ধরা হতে পারে।" আমি বলি, "হ্যাঁ, আমাকে তো যে ধরা হবে এটা আমি জানি। অলরেডি আমাকে জানায় দিছে আমাকে অ্যারেস্ট করা হবে। হওয়ার সম্ভাবনা খুব বেশি।" পরে হচ্ছে গিয়ে কয়েকদিনের মধ্যে দেখলাম তার ভুল পাল্টায় গেল। সে ওই হেফাজতিদের সাথে যোগ দিছে। ভয় পাইছিল সে।
পরে হচ্ছে গিয়ে সে মাদ্রাসার শিক্ষার পক্ষে কথা বলতো। তার সাথে অনেক আলোচনা হইছে, ডিবেট হইছে, অনেক তর্ক-বিতর্ক। এর মধ্যে আপনারা জানেন যে নাদিয়া ইসলামও সেখানে আইসা ঢুইকা গেছিল। পিনাকি আর আমার মধ্যে রাইট। যে গন্ডগোল তার ভিতরে নাদিয়া ইসলাম আইসা নাদিয়া না ইসলামকে এই হ্যাঁ, আসিফ ভাই, আসিফ ভাই, হ্যাঁ, আসিফ ভাই, আরিফুর রহমান কিন্তু নাদিয়া ইসলামকে হাইলাইট করছিল, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, নাদিয়া বলতেছি দাঁড়ান না বলতেছি। জি। তারপরে হইছে কি? তারপরে নাদিয়া ইসলাম হচ্ছে সেই সময় পিনাকির সাথে তার মানে প্রেমের সম্পর্ক হইছে। পিনাকির সাথে তার দেখা হইছে। একদম আমার কাছে ছবি-টবি আছে। আপনারা ভাইবেন না যে আমি কিন্তু ভাবে কথাবার্তা বলি না। আমার কাছে একদম ব্যাকআপে সব ছবি রাখা আছে। আমি চাইলে এই মুহূর্তে স্ক্রিনে আসিফ দেখাইতে ভাই, পারি। আসিফ ভাই, প্রেম ভালোবাসাটা আমরা একটু বাদ দেই। মানে এটা হইতেই পারে প্রেমে পড়লে মানে আ কিন্তু 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 নাদিয়া ইসলাম যে নাদিয়া ইসলাম আরিফুর রহমানের লাইভে এসে চ্যালেঞ্জ করছিল আসিফ মহিউদ্দিনকে এক্সপোজ করবে, হ্যাঁ? আসিফ মহিউদ্দিন ভণ্ড, উনি এক্সপোজ করবে, এটা নিয়ে কিন্তু কয়েকটা লাইভ করছে তারা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ এবং এবং পেছনে মূল কলকাঠি নাড়ছে সেই সময় পিনাকি। হ্যাঁ? পিনাকি এর পেছনে মূল কলকাঠি। পিনাকি পেছন থেকে নাদিয়ারে উস্কায় দিত এবং নাদিয়া হচ্ছে একটু মোটা বুদ্ধি। নাদিয়ার একটু মোটা বুদ্ধি। সে এত কিছু বোঝে নাই। সে ভাবছে তাকে পিনাকি ওই যে আমরা পত্রিকায় পড়ি না যে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে দিল। একদম সেম কেস ঘটছে নাদিয়ার সাথে। পিনাকি নাদিয়াকে তো তাকে দর্শন করা সম্ভব না, সে তো উইলিং, মানে সে তো উইলিং থাকে। সবসময় সবসময় তাকে এগুলো আর বললাম না। যাই হোক ঠিক আচ্ছা, আছে। হ্যাঁ। পরে হচ্ছে কিন্তু গিয়ে নাদিয়া আসিফ ভাই, হ্যাঁ, আমার একটা একটা প্রশ্ন প্রশ্ন আছে। আছে। জি, আমি জি, হ্যাঁ, ফারাজ ভাই। আমি রিসেন্টলি দেখছিলাম, মানে রিসেন্টলি বলতে কবে দেখছিলাম মনে নেই। আমি তো ওই মহিলারা ফলো করি না, বৃষ্টি লাগে আমার ওনার যে কোনো কিছু বৃষ্টি লাগে। এনিহাউ আমি আমি দেখেছিলাম যে উনি হচ্ছে পিনাকিকে গালিগালাজ দিয়ে পোস্ট করে। এটা কি প্রেমের আগের নাকি প্রেমের পরের গল্প? আপনি কি জানেন কিনা? প্রেমের পরের গল্প। প্রেমের মানে আমারও এখানে হইছিল আসিফ ভাই একটা সম্পূরক প্রশ্ন আছে, আমি করে রাখি। আমি পিনাকি ভট্টাচার্যরে দেখছি নাদিয়া ইসলামের ব্যাপারে খুব চুপচাপ। নাদিয়া ইসলাম কিন্তু তার অনেক স্পর্শকাতর বিষয়, ব্যক্তিগত বিষয় উনি কিচ্ছু প্রকাশ্যে কোনদিন আনছেন। কোনদিন কোনদিন টুই শব্দ করবে না। কারণ নাদিয়ার কাছে পিনাকির নুড ছবি আছে অনেকগুলা। এইটাই প্রশ্ন ছিল। হ্যাঁ, যে উনি কিন্তু পিনাকি ভট্টাচার্য ওই জায়গায় চুপ। আমার কাছে আছে। পিনাকির এই ছবি আমার কাছে আছে। আমিও আমিও নাদিয়ার এক বন্ধুর কাছ থেকে আমি এই জিনিসগুলো সংগ্রহ করে রেখে দিচ্ছি। পিনাকির যে ছবিগুলা। পিনাকির যে রেগুলার কিন্তু নাদিয়াকে কি ভাই, এরা কি এদের নিজস্ব নুট পোকেমন কার্ড হিসেবে ব্যবহার করে নাকি? একজনের কাছে আরেকজনকে পিনাকির যে ছোট নতুন- মোহাম্মদ এই ছোট মোহাম্মদের ছবি সে নাদিয়াকে রেগুলার দিত। তারপর এই ছবি দেখেই তো নাদিয়ার গেল মাথাটা খারাপ হয়ে সে আমার বিরুদ্ধে মানে মানে জিহাদ ঘোষণা করলো এবং সাথে সে পাইলো আরিফুর রহমান এখানে হচ্ছে গিয়ে ছাগলের ৩ নাম্বার বাচ্চা ছিল। আরিফুর রহমান ছাগলের ৩ নাম্বার বাচ্চার মতো নাদিয়ারে গিয়ে সাপোর্ট দিচ্ছে। বোঝে নাই সে কিছুই। যে এখানে কি হচ্ছে না ঘটতেছে। রাজনীতিটা কি না, না, সেগুলো কিছুই বোঝে নাই। আসিফ ভাই অত বেনিফিট অফ ডাউট দেন না। আরিফুর রহমানের কথাবার্তার স্টাইল দেখে আমি বুঝছিলাম। আমি তো ভিডিও বানাইছি, ওই ভিডিও মানে তার ওই লাইভটা আমি মাল্টিপল টাইম আমার শোনা লাগছে। আরিফুর রহমানের লাইভে এসে নাদিয়া কি কি বলবে, তার মোস্ট অফ দ্য জিনিস আরিফুর রহমান আগে থেকে জানতো। বিশেষ করে মুফতি মাসুদের বিষয়টা সে আগে থেকে জানতো এবং অন্য সোর্স থেকে জানতো। ঠিক আছে ভাই, মুফতি মাসুদকে নিয়ে তারা যে মিথ্যা কথাটা বললো, ওই জিনিসটা তারা কি প্ল্যান করছে, কি বলবে না বলবে সেটা আমি আমি যতদূর বুঝছি সে আগে থেকে জানতো এবং অন্য মানে সে জেনে বুঝেই তারা এই কাজটা করছে। সে যে কোনো কিছু বোঝে না এই জিনিসটা না, তারা জেনে বুঝেই এই কাজটা করছে। মানে জেনে বুঝে এই কাজটা করছে যে আমাকে কিভাবে করবে মানে আমাকে কিভাবে ছোট করবে সেটা আরিফুর রহমান জেনে বুঝে করছে। সে পরে আমাকে ফোন করে এটার জন্য সরিও বলছে আরিফুর রহমান। সেটা যদিও আমার কলটা রেকর্ড করে রাখা উচিত ছিল। সেই সময় সে আমার হাতে পায়ে ধরছে। কিন্তু এটার আমি কল রেকর্ড করি নাই। যেহেতু সে ফোন করেই আমাকে বলছে যে, "আসিফ এই কলটা কি রেকর্ড হচ্ছে?" আমি বলি, "না, এই কলটা রেকর্ড হচ্ছে না। আমি কখনো কল রেকর্ড করি না।" বলে, "প্লিজ এই কলটা কিছুতেই রেকর্ড করা যাবে না।" এরপরে সে আমার কাছে হাতে পায়ে ধইরা মাপ চাইছে আরিফুর রহমান। যদিও ওই কলটা আমার রেকর্ড করাটা খুবই জরুরি ছিল। ওইটা যদি আমি রেকর্ড করতে পারতাম, ওইটা যদি তো আমি এটা তো আপনাদেরকে সবচেয়ে শোনাইতে বড় ক্লু পারতাম। আছে, এটা তো কিন্তু এটা তো আসিফ ভাই সবচেয়ে বড় ক্লু আসিফ ভাই, যে এটা রেকর্ড করে না। এটা তো সবচেয়ে বড় ক্লু যে এটা রেকর্ড করতে হবে। না, আমার যেটা মনে পড়ে, হ্যাঁ, এই নাদিয়া ইসলাম অনেকগুলি ব্যক্তিগত বিষয় নিয়ে লাইভ করেছে আসিফ ভাইয়ের বিরুদ্ধে। অ্যাটলিস্ট ২-৩টা লাইভ আমি দেখেছি যেখানে আসিফ ভাইয়ের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করে উনি
লাইভ করেছেন, আরিফুর রহমান সেখানে হাওয়া দিচ্ছেন, মানে ওই ওই নাদিয়া ইসলামকে হাওয়া দিচ্ছেন। ওনার ইন্টারেস্ট কি আমি জানি না, বাট আমি আমার দেখা 3-4টা লাইভ, অ্যাটলিস্ট 3টা লাইভ আমি মনে পড়ে যেখানে নাদিয়া ইসলাম এসে ব্যক্তি আক্রমণ করে লাইভ করেছেন, এবং ব্যক্তিগত বিষয় নিয়ে, যেটা কোনো ইয়ে রাখে না, হ্যাঁ, ইম্পর্টেন্স রাখে না। সেই দেখেন সময়টা দুর্দান্ত সময় ছিল। আমাদের একটা বিরাট একটা জমজমাট যুদ্ধ মানে ব্লগ বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছিল। সেখানে এক পক্ষে আছে জার্মানি, আরেক পক্ষে আছে সুইডেন, লন্ডন, বসনিয়া এবং ফ্রান্স, বুঝছেন? দুর্দান্ত একটা ইয়া ছিল। কিন্তু এই জিনিসগুলো আমরা ভুলে গেছি। এখন আর এত এগুলো নিয়ে ইয়া করি না। হ্যাঁ, আসাদ ভাই কি যে বলতেছিলেন বলেন। না, আসিফ ভাই আমার খুব সহজ কথা। কারণ আমি ওই সময়টাতে আসলে মাঝখানে জেলে ছিলাম। মানে আমি ভারতে পালাই আসার পরে ওখানে ২০১৯ সালে বোধহয় এটা। আমি যাই হোক, আমি যেটা বুঝছি, আমি কারো নাম নেব না। ফারাজ ভাই কারো নাম নিয়েছিলেন। আসলে অনেক কিছু অনেক জায়গা থেকে ঘটছে। অনেকে অনেক কিছু বলছেন। হ্যাঁ? বলেন নাই যে এমন না। অনেকে অনেকের ব্যাপারে অনেক অভিযোগ করছেন। সেটা সত্য বা মিথ্যা সে বিষয়ে যাব না। কিন্তু এখানে অনেকে সুযোগ নিছেন এবং আমি বলতে পারি আমি অনেক জায়গায় এই কথাগুলো ওপেনলি বলছি। যেমন বাংলাদেশ থেকে বিভিন্নভাবে আক্রমণের শিকার হওয়া এবং শিকার পরবর্তী দেশ ত্যাগ করে বিভিন্ন দেশে আশ্রয় নিতে বাধ্য হওয়া লোকের সংখ্যা কিন্তু অনেক। আপনি না হলেও এটা যদি সংখ্যা করেন, অন্ততপক্ষে বাংলাদেশে নাস্তিক ব্লগারদের উপরে অ্যাটাক, এইটা যদি আপনি নিরপেক্ষভাবে যদি কখনো সমীক্ষা করতে পারেন, তাহলে আপনি এই সংখ্যাটা পাবেন ৫,০০০ এর উপরে। আমরা চিনি কয়জন? আচ্ছা, বাদ দিলাম ৫,০০০, ৫০ জন। আচ্ছা ৫০ জন বাদ দিলাম। ১০ জন যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছেন, তাদের মধ্যে এই ১০ জন লিস্ট করলে আপনি সেভাবে লিস্ট করতে পারবেন না। আসিফ ভাই ছাড়া আমি এরকম কাউরে দেখি না। কাকে আর? এখন মানে অন্ততপক্ষে গত ৩ বছরে কারোর দেখি না যারা অ্যাক্টিভ আছেন। কেউ দাঁত তুইলা ছবি আপলোড করেন, কেউ ধরেন বরফের ছবি, কামরুজ্জামান সবাই মানে একেকজনের লাইফে ব্যস্ত। এমন বাঘা লোকদের দেখছি যাদের লেখাপড়া খুব ভাল লাগতো, তারা কিন্তু হারায় গেছেন। এই এনার্জিটা অনেকের মধ্যে নাই। আর যারা আছে, যাদের মধ্যে আছে, তাদের মধ্যে আসলে এভাবে উদাহরণ দিতে গেলে খুব হবে আসিফ ভাই। আমি যে জিনিসটা মনে করতে চাই বা মনে করাতে চাই যে আহ দিন শেষে কারা টিকে আছেন, টিকে থাকাটা যে জরুরি আসিফ ভাই। সব ভালো তার শেষ ভালো যার। এখানে অনেকেরই অনেক ভুল হইছে। আমি অনেকেরই দেখছি, অনেক গভীরভাবে দেখছি বা অনেকের ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করছি আসলে কার কি অভিযোগ, কিভাবে কি। আমার কাছে মনে হয়েছে যে মানে মেক্সিমামই আ আ আসলে ওই মুফাজ্জল ভাইয়ের সাথে ওটার সাথে একমত হয়ে বলতে হয় 90% এর মধ্যেই ধান্দাবাজি। ধান্দাবাজির বাইরে যারা আছে জি। আচ্ছা, একটু থামাইলাম আপনাকে, যেহেতু মুফাসিল ইসলামের কথাটা আবার উঠে আসলো। আপনি যখন ঢাকায় আসলেন একবার, আসার পর এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট হয়েছিলেন, এইটার পিছনে কি মুফাসিল ইসলাম কোনোভাবে দায়ী ছিল? না, এইটার পেছনে এমন একজন লোক দায়ী, তার ব্যাপারে আমি বলতে চাই না। আমি বললাম না যে এখানে অনেকে সামনে কেন বলতে কারণ চান না? তাকে আমি বলতে চাই না। এটা কেন বলবেন না? কেন আপনি বলবেন না? আপনাকে বলতে এটার অনেক আমি আজ পর্যন্ত বলি না এটার ব্যাপারে। কেন তাকে সেভ করতে চাচ্ছেন? সেভ করতে চাই অনেক কারণে। কারণ দেখেন, যে পাবলিকলি কথা বলে, হ্যাঁ, তার ব্যাপারে অনেক কিছু থাকতে পারে। যেমন আসিফ ভাইরে কিন্তু একটা সময় আমি অসভ্যের মতো অনেক উল্টাপাল্টা কথা বলছি। আমি কিন্তু জানতামই না, বলছি। আপনারা দুজনে, আমি যদি এখন 2020 সালের দিকে কিছু পোস্ট দেখি, আপনারা দুজনকে আক্রমণ করে পোস্ট দিয়েছেন, দুজনই দিয়েছেন আপনাদের টাইমলাইন থেকে। হ্যাঁ, যেমন আপনি নারী নির্যাতন নিয়ে পোস্ট দিয়েছেন আসিফ ভাই আপনার বিরুদ্ধে, আমি এটা দেখেছি। এবং ওইটা আপনার একটা ভুল ছিল, আপনি স্বীকার করেছেন, এবং আমরা সেটা ভুলে গেছি, তাই না? আপনি স্বীকার করেছেন যেহেতু আমরা ভুলে গেছি নারী নির্যাতন, এটা আপনি স্বীকার করেছেন। সত্তর ভাই, ওই দিকে যাওয়ার আগে আমি জাস্ট ছোট একটা কথা বলি। আসিফ ভাইয়ের সাথে আমি অনেকদিন ধরেই তার লাইভে কথা বলার অনেক সুযোগ দেন, কিন্তু আসিফ ভাইয়ের সাথে কিন্তু পার্সোনাল কোনো কথাবার্তা আমার হয় না। ওনার পার্সোনাল লাইফে কি চলে না চলে, আমার পার্সোনাল লাইফে কি চলে না চলে, খুব মেজর ইস্যু ছাড়া, ইভেন আমার পার্সোনাল লাইফে অনেক মেজর ইস্যু আছে, সেটা কিন্তু আসিফ ভাই জানে না। হয়তো আসিফ ভাইয়ের পার্সোনাল লাইফে মেজর ইস্যু আমি জানি না। ওই লাইভটা দেখার সময় যেখানে আপনি বলতেছিলেন যে ওই মেয়েটা যে আরিফুরের সাথে বসে আসিফ ভাইয়ের নামে করতেছিল, বিভিন্ন কথা বলতেছিল, পিচিং করতেছিল আর কি। তো আমি সম্পর্কে
নাদিয়া ইসলামেরটা নাকি মানে আমি হ্যাঁ একটু জানতে নাদিয়া চাই। ইসলাম, নাদিয়া হ্যাঁ, নাদিয়া ইসলাম। নাদিয়া ইসলাম ব্যক্তিগত বিষয়, যেমন আমার শিক্ষাগত যোগ্যতা কি, আমি কোথায় চাকরি করি, আমার অফিসের ঠিকানা, এগুলি তো কারো জানার প্রয়োজন নেই, তাই না? হ্যাঁ সেগুলো ঠিক আছে, Irrelevant, বাট উনি এটাই। আসিফ ভাই নামে যে এলিগেশন গুলো দিচ্ছিলেন ওটার মধ্যে একটা হ্যাঁ, এলিগেশন ছিল যে মাসুদ ভাইয়ের নামে, যে উনি মাসুদ ভাইকে এই টাকা ঢুকা দিতে চেয়েছেন, সামথিং এরকম কিছু একটা। আচ্ছা, বা মাসুদ ভাইয়ের কাছে টাকা পয়সা চেয়ে যেতেছেন, এরকম কিছু একটা। ওই আলোচনার মধ্যে, ওই গ্রুপ কলের মধ্যে মাসুদ ভাইয়ের সাথে কি নিয়ে আলোচনা হয়েছে ওটার মধ্যে আমি নিজেই ছিলাম, নিজে ওই গ্রুপ আচ্ছা। কলের মধ্যে আমি আপনি কি ডাইভার্ট করার চেষ্টা আপনি কি কোনো মানে এই বিষয়টা ডাইভার্ট করার চেষ্টা করছেন কিনা আমি জানি না। আপনি আচ্ছা বলেন, আপনি শেষ করেন, আমি হ্যালো, শুনি আপনার কথা। না, আপনি বলেন, শেষ করেন। হ্যাঁ, সরি। আচ্ছা। তো আমি আমি জানতেছিলাম যে কি নিয়ে কথা, আমি অ্যাকচুয়ালি দেখেছিলাম যে ওখানে অ্যাকচুয়ালি কি নিয়ে কথা হয়েছিল। দেন যখন মাসুদ ভাইয়ের বিষয়টা একেবারে উল্টা করে প্রমাণ মানে ইয়ে করা হইলো, উল্টা করে দাবি করা হইলো, এবং মাসুদ ভাই হ্যাঁ, এসে ক্লিয়ার যে না এই ধরনের কোনো কথা হয় নাই, আমি শিওর হলাম রাইট, যে এরপর আর কোনো কথা হয় নাই, যে ওই কথাটাই রাইট। হয়েছিল। And হ্যাঁ, আমি দেখছি যে তারা যে কথাগুলো বলতেছে তারা নিজেরা কখনো যাচাই বাছাই করে নাই, নাথিং। তারা শুধুমাত্র এর কাছ থেকে শুনছে, ওর কাছ থেকে শুনছে। আমি বলতেছি না তারা বানাইছে সামথিং, বাট এর কাছ থেকে শুনছে, ওর কাছ থেকে শুনছে, এর কথা ওইখান থেকে, ওর কথা এখান থেকে। ওইটার মধ্যে আমি নিজেই আছি, ওই গ্রুপ কলের মধ্যে তো আমি নিজেই আছি, আমি নিজেই দেখছি ওখানে কি হয়েছে। তো তখনই আমি বুঝতে পারছি যে তারা যেগুলো কথা বলতেছে এগুলো কোনোটা ভেরিফাইড কোনো কথা না, না, মুখে আসছে। এগুলি মানে ওয়ার্ডলেস কথাবার্তা। হ্যাঁ, ওটলেস কথা চলতেছিল। এনিহাউ, রাইট। আসাদ ভাইয়ের সাথে যে ইয়াটা শুরু হয়েছিল, আসাদ ভাই মাল্টিপল টাইম আর কি এটা অ্যাড্রেসও করছেন যে আহ, দেখেন আমার মনে আছে বিষয়টা কি কি ছিল, যে আসাদ ভাই যখন তার বাজে একটা সময় পার করে বের হইলো, ইয়া থেকে, জেল থেকে বের হইলো, তখন রাইট, আসাদ ভাইয়ের কান ভারী করা হয়েছিল, এবং আমি নিজে মানে হ্যাঁ, হ্যাঁ। আমরা নিজে না, ভিডিও দেখছিলাম যে রাইট। আমি 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 ওইটা দেখছি। আমি দেখছি যে আহ, আমি যেখানে যেখানে আমি আসাদ নূর ভাই নিজে ক্লিয়ার করছেন যে ওনার জেলে থাকার সময় অনেক ধরনের কথা ওনার কানে আসছে, এবং এটা নিয়ে আহ, অনেক ওটা মানে না, ওটা না, ওইভাবে না, আমি বলি একটু শুনুন। হ্যাঁ, আসাদ ভাই জেল থেকে বের হওয়ার পরে, জেলে থাকার সময় বা জেলে যত ইয়ে ছিল, যে ওনার লয়ার টয়ার ছিল, ওনারাও কানভারি করছে, আমি এটাও শুনছিলাম রাইট, আসাদ ভাইয়ের অনেক সাথে। এবং টাইপের কথা জেল হ্যাঁ, থেকে বের হওয়ার পরে সুলাইন আলেকজান্ডার থেকে শুরু করে অনেকেই আসাদ ভাইয়ের অনেক কানভারি অনেক করছে, এবং কিছু আসছে। এটা আপনি আরো হ্যাঁ ডিপলি হ্যাঁ জানেন, হ্যাঁ আপনি আরো হ্যাঁ হ্যাঁ, ডিপলি জানেন। আমি জানি দেখে বলতেছি আর কি। হ্যাঁ, তো যে জিনিসটা ওভার হয়ে গেছে, যে জিনিসটা আমাদের করাটা ঠিক হয়নি, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলিকে ইনভলভ করা। এবং আসিফ ভাইয়ের সাথে আমি এখানে সবসময় ইয়ে থাকে, যেমন যেমন আমি যখন প্রথম আসছিলাম, আসিফ ভাই আমার ওকে, ছিল না। আমি আসিফ ভাইয়ের কাছে যে ভ্যালু যদি ইয়ে করা হয়, আমার থেকে সোলাইন তখন অবশ্যই মোর ভ্যালুয়েবল একজন অ্যাসেট আসিফ ভাইয়ের কাছে। কিন্তু তারপরও তখন যেহেতু তখন তো একটু অ্যাড করি, সোলারিন আলেকজান্ডার একসময় আসিফ ভাইয়ের সাথে একসাথে লাইভ করতো, আমি হ্যাঁ দেখেছি। হ্যাঁ হ্যাঁ একসাথে লাইভ করতো এবং একই পেজ হ্যাঁ থেকে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই হ্যাঁ, পেজ থেকে লাইভ করতো। এবং আসিফ ভাইয়ের কাছে মোর ভ্যালুয়েবল অ্যাসেট হচ্ছে, আমার থেকে মোর ভ্যালুয়েবল অ্যাসেট হচ্ছে সোলাইন আলেকজান্ডার। সোলারিন তারপর আলেকজান্ডার ছিল। হ্যাঁ, রাইট। তারপরও আম, আসিফ ভাই আমার পক্ষ নিয়েছিলেন, বিকজ সোলাইন একটা ভুল কাজ করতেছিল, যেখানে আমি কোনো ভুল কাজ করিনি। হুম, হুম, সেখানে রাইট। যখন আসিফ ভাইয়ের সাথে আমার ওই জায়গাটাতে ইয়ে থাকে, মানে আমিও আসিফ ভাইয়ের সাথে এই জায়গাতে ইম্প্যাথি ফিল করি, যদি আমি আসিফ ভাইয়ের জায়গায় থাকতাম আমাকে হাজার কথা বলতো, আমি এটা হজম করে দিতাম, বাট আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে, ধরেন একটা মেয়ে না, যে তার আমরা পুরা পার্সোনাল লেভেলে একটু পার্সোনাল কথা বলতেছি না, সত্যের ভাই, পার্সোনাল কথা বলতে 2 মিনিট জাস্ট লেট মি আচ্ছা, ফিনিশ। শিওর শিওর আর শিওর। কোন একটা মেয়ে আম, যে আমার জন্য পুরা ওয়ার্ল্ডের সাথে ইয়ে ফাইট করে যাচ্ছে, আমার জন্য গালি খাচ্ছে, ওই মেয়েকে যদি অন্য কোনো নাস্তিক এসে, অন্য কোনো ইয়ে এসে বাজে কথা বলে, আমার নিজেরও গায়ে লাগবে। এবং আসিফ ভাইয়ের যেমন গায়ে লাগছিল, আমি ভাবছিলাম যে এই জায়গা থাকলে আমারও গায়ে লাগতো, এই জন্য আসিফ ভাইয়ের ওই পজিশনটাতে আমিও একমত ছিলাম যে হ্যাঁ ঠিক আছে, এটা ইয়ে এই পরিবারের দিকে যাওয়া উচিত না। রাইট। হোয়াট হ্যাপেন্ড ইজ পরিবার দিকে যাওয়া হয়েছিল, এই জন্য জিনিসটা অকওয়ার্ড হয়ে গেছিল, জিনিসটা হ্যাঁ, একেবারে হ্যাঁ, অকওয়ার্ড। এমন জায়গায় গেছিল যেখানে ফারাজ ভাই, মীমাংসা করার মতো ছিল না, এবং পরবর্তীতে যে মীমাংসা হয়েছে আর কি। হ্যাঁ, ফারাজ ভাই, এটা মীমাংসা হয়েছে অনেক পরে। আমি যে কথাটা সেই জন্যই তো বলতেছিলাম, বললাম পরিবারের কাছে দেখে মীমাংসা হয়নি আর কি। রাইট, আমি যে কথাটা এখানে বলতেছিলাম, বোধহয় জি জি, জি বলেন জি বলেন আসাদ ভাই। বলেন বলেন হ্যাঁ হ্যাঁ না, আমি আপনি শেষ করেন, আমার এখানে কিছু কথা আছে। হ্যাঁ
না না আসাদ ভাই, আমি যে কথাটা বলছিলাম যে এখানে এখানে অনেককে ইনভলভ ছিল যেটা পারিবারিক লেভেলে, এবং যেমন আপনার গার্লফ্রেন্ড, আসিফ ভাইয়ের গার্লফ্রেন্ড বা ওয়াইফ, ওনারা পোস্ট দিচ্ছিল এবং একে অন্যের বিরুদ্ধে, এবং সেই জিনিসটা আমাদের কাছে অকওয়ার্ড লাগছিল অ্যাজ এ এটা ভিউয়ার। পরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পরে। দেখেন আমি একটু এখানে যদি বলি যে শুরুটা কোথায়, আমি জেলে ছিলাম তখন, আমি জানি না সোলারেন আলেকজান্ডার নামের কাউকে আমি এক্সিস্টিং কাউরে রেখে আমি জেলে যাই নাই। জেল থেকে বের হওয়ার পরে শুনি যে এরকম একটা লোক সে কিনা খুব নাকি আলোচনায় আছে। কি ব্যাপার শুনিও নাই, শোনার সময়ও পাই নাই। তার মধ্যে কয়েকজন আমার বললেন যে আসিফ মহিউদ্দিন ভাই এরকম এরকম ওনারা নির্দেশনা জারি করছেন। দেখেন জেল থেকে বাইর হলে, আসিফ ভাই জেল থেকে বাইর হয়েছেন উনি জানেন এটা বিষয়টা কি, অনেকটা ঘোরের মধ্যে থাকা নতুন সদ্যজাত সন্তান যেরকম জন্ম নিলে অনেক করে ছোটাছুটি করে ওরকম, মানে ট্রমার মধ্যে, হ্যাঁ ট্রমার মধ্যে। এরপরে হচ্ছে যে আরো অনেকগুলো বিষয় ছিল আমার পারিপার্শ্বিক অনেকগুলো, এটা আসিফ ভাইদের সময়ের থেকে পরে 2017-18 সাল অনেকটা পরিবর্তন হয়েছে, 2013-14 সালের পরে অনেকটা পরিবর্তন, অনেক কিছুতেই বিচ্যুতি ছিল। আগে তেমন ওনারা অনেক ক্ষেত্রে হেল্প করতেন, তখন এই 2018-19 সালের পরে ওগুলো আর ছিল না, কিছুই ছিল না। যাই হোক, আমাকে কোন একটা লোক, আমার তার নাম মনে নাই, সে উঠে বলল কি যে তিনি কানিজ ফাতেমা তার ব্যাপারে অনেক কবিতা লিখছেন, কিন্তু আসিফ ভাই সেটার দাম দেন নাই, এখানে যে এরকম এরকম কি কি যেন বলতেছিল। আমি একটা ভুল করছি, এটা আমার অন্যায় হয়েছে, তার কথা শুনে আমি এখানে কমেন্ট করা ঠিক হয়। ফেসবুকে অ্যাড করবে কি অ্যাড করবে না এটা নিয়ে কান্নাকাটি হইতেছিল। আমি তো দেখা কি আমি ওটা একটা জানি না, আমি জানি কি, হ্যাঁ ফারাজ ভাই, আমি জানি কি যে তারে সে বলতেছে আমি এত কবিতা লিখলাম, তার এত কাছের মানুষ, কি কি যেন আমার বলতেছিল খুব কাছ থেকে, বুঝছেন? সে আমাকে ফেসবুকে অ্যাড করে দেয়। আমি ওইটা আমার না বলে না না, না আমার না, বলছি এটা কি হচ্ছে যে যে তার দেবী দুর্গার মতো কবিতা লিখছিল একটা, দেবী দুর্গা নাকি এই কানিজকে নিয়ে। পরে মানে কি যেন হয়েছে, তখন কানিজ তাকে আনফ্রেন্ড করে দিচ্ছে। এই জন্য সে পোস্ট দিছে। এই কোথায় মানবতা, কোথায় মুক্ত চিন্তা? আমি এটা জানি না আসিফ ভাই, আমি এটা জানতাম না। আমি জানি কি যে এরকম তার খুব কষ্ট, এবং আমি তার ওইখানে চিপায় যে একটা কমেন্ট করছি, মানে এটা আমার ঠিক হয় নাই, কারোর কথা শুনে এটা করা ঠিক হয় নাই। তো আমি এই কমেন্টটাকে এখনো জাস্টিফাই করি না, ওটা আমার অন্যায় হয়েছে, খুবই অন্যায় হয়েছে। তো আমি বুঝি নাই প্রথমত সোলার আলেকজান্ডারের ব্যাপারে যে চিঠিটা আমার দেখানো হয়েছে, ওইটা যে আসলে কি ঘটনা এটা আমি জানতাম না। তারপরে এখানে একটা খুব ইন্টারেস্টিং আছে, আমি এটা ওইটা আসিফ ভাইয়ের সাথে আমার আলোচনা হয়নি কি করছিল। তারপরে এই আসিফ ভাইয়ের সাথে আমার, আসিফ ভাই তো স্বাভাবিকভাবে কারোর সন্তান, মানে পরিবার নিয়ে, আমি সন্তান নিয়ে বলিনি, ওনার স্ত্রীকে নিয়ে, কানিজ ফাতেমা ওনার আপাকে নিয়ে বলছি, এটা ওনার খারাপ লাগবে, যে কারোর খারাপ লাগবে। তারপরে আমি আসলে কি হঠাৎ করে জেল থেকে বের হয়ে আমি এটা অনেকটা মিলাইতে পারি নাই। এর মধ্যে আরো কিছু ঘটনা ঘটছিল। ফাইনালি যদি আমি এটা বলি যে আহ এখানে সোলারিন আলেকজান্ডার এটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। আমি তো তারে ভাবছি ভিকটিম, যে সে এরকম ফতোয়ার শিকার হইছে, কথা বলি। সে কারে একটা লোক ঢুকাইছিল কি যেন, আক্কেল বিশ্বাস না জানি কি নাম, আক্কেল এরকম কিছু না, বিবেক আক্কেল, আচ্ছা হ্যাঁ বিবেক, হ্যাঁ ঠিক বিবেক বিশ্বাস। সে আমারে করছে কি যে একটা কনফারেন্সে ঢুকাই দিছে যে আমরা সবাই এখানে নাস্তিকরা আছি। আমি বিশ্বাস করেন তাদের কারো না আমি বিবেক বিশ্বাস চিনি, এটা সত্য না। আমি সোলারিন আলেকজান্ডারের চিনতাম। ওইখানে কিন্তু একটা লিটারাল জঙ্গি মুভমেন্ট ছিল আসাদ ভাই। এইটা তো ফ্যাক্ট। শুনেন না ঘটনাটা কি ঘটছিল এখানে। বিশ্বাস করেন আমি সোলারিন আলেকজান্ডার নামের কোনো ক্যারেক্টারে চিনতাম না জেলে যাওয়ার আগে, এবং জেল থেকে বাইরে হয়ে শুনছি যে তারা বিশাল করে ফেলছে। আচ্ছা, আমি বিবেক বিশ্বাস, আমার নামটা তো মনে পড়তেছিল না, তার সাথে কথা বলতেছিলাম। সোলারিন আলেকজান্ডার বোধহয় 10 মিনিট ছিল, তারপরে কেউ একজন ঢুকছে, তারে কি একটা নাম বলছিল। আচ্ছা, আমার না ওইখানে 3 ঘন্টার একটা কল ছিল, আমার বিভিন্ন লোকের বিষয়ে কথা হয়েছে। আজকে যাকে নিয়ে কথা মুফাসিল ইসলাম, তার ব্যাপারে যেটা বলছিলাম, সে এরশাদ কখন কি বলে তার কোনো ঠিক নাই, এরকম বলছিলাম। মুফতি আব্দুল্লাহ মাসুদ ভাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করছেন, তার ব্যাপারে আমি বলছি যে আমি তার ব্যাপারে মন্তব্য করব না, আমি ওইভাবে বলছি। আসিফ মহিউদ্দিন ভাইয়ের ব্যাপারে যখন বলছেন, আমি বেশ কিছু বিষয় পজিটিভ বলছি, বেশ কিছু বিষয় নেগেটিভ বলছি। কারণ আসিফ মহিউদ্দিন ভাইয়ের ব্যাপারে তখন আমার খুব একটা রাগ ছিল। হ্যাঁ, রাগ ছিল, এটার কারণটা কি, আমি যখন জেলে ছিলাম, আমার কোনো একজন ব্যক্তির নাম নেব না, যে বলছে যে তুমি জানো আসিফ মহিউদ্দিন তোমার ব্যাপারে এরকম লাইভ করে খুব খারাপ কথা বলছে। তো আমি যেহেতু জেলে ছিলাম, আমার পক্ষে তো লাইভ দেখা সম্ভব না। যেহেতু আমার খুব কাছের লোক যে আমার জেলে দেখতে গেছে, জেলে আসলে খুব বেশি লোক দেখতে যায় না। হ্যাঁ, যত বন্ধু বান্ধব থাকুক, জেলে খুব বেশি লোক দেখতে যায় না। তো যে গেছে সে আমার বলছে যেহেতু আসিফ ভাই এটা করছে, আসিফ ভাইয়ের সাথে যেহেতু আমার কোনো পরিচয় নাই, আমি ভাবছি উনি এটা করছেন। বের হওয়ার পরে আমি ওরকম কিছু দেখার সুযোগও পাই নাই। তো আসিফ ভাইয়ের ব্যাপারে আমার একটা রাগ ক্ষোভ ছিল যে আমি জেলে ছিলাম,
আমি হয়তো মুক্ত চিন্তার জন্য বা এই আন্দোলনের জন্য কিছু করতে পারি নাই, কিন্তু আমি তো মনের ভেতরে এটা আমার সুপ্ত ইয়ে ছিল যে আমি কিছু করতে পারি নাই, কিন্তু আমি করব, এটা আমার ইয়ে ছিল। এই রাগটা আমার সবসময় ছিল। হয়তো প্রেজেন্ট আমি ওইভাবে করতে পারি না, কিন্তু আসিফ ভাই আমার ভুল বুঝে এরকম বললেন, আমার একটা ওনার প্রতি অভিমান ছিল, এটা সত্য কথা। যে অভিমানের বশবর্তী হয়েই কিন্তু আমি ওই কমেন্টটা করছিলাম যে উনি, আমি শুনছি আমি জেলে থাকতে উনি আমার নিয়ে বাজে বাজে কথা বলছেন। হ্যাঁ, মাসুদ ভাইয়ের ব্যাপারে আমার অনুভূতি আমার অভিমান ছিল, কিন্তু মাসুদ ভাইকে যেহেতু আমি প্র্যাকটিক্যাল লাইফে চিনি, ওনাকে আমি দেখছি, আমি এই জন্য ওনার ব্যাপারে কিন্তু কোনো মন্তব্য করি নাই। ওই মোমেন্ট করছে কি, বাইচা বাইচা যে ক্লিপগুলো সে করবে, এখানে প্রচুর কাটছাট সে করছে, আমি তো জানি না ওটা রেকর্ড হইতেছে, কেমনে রেকর্ড হবে? আমি যখন নিজের মধ্যে কথা বলি তখন কি আমরা ফারাজ ভাই অনেকেই নিজের মধ্যে কথা বললে কি হয়, আমরা কি ওটা ভাবি নাকি যে কেউ রেকর্ড করতেছে? আমি ওইভাবেই কথা বলছি, কিন্তু সেটাকে সে কেটে সেটে এমন ভাবে সে প্রেজেন্ট করছে। এই একই জিনিস কিন্তু বর্তমান সেফাদুল্লাহ ওরফে মুফাসসিল ইসলাম তিনিও করছেন। আমার ব্যাপারে যে নারী নির্যাতনের এলিগেশনটা আসে, আরে ভাই রেকর্ডটা করছে, এটা বুঝতে হবে। তার সাথে আচ্ছা যদি কেউ এরকম করে যে কাউকে মারে, ওই সময় একটা ভিডিও ছিল মুফাসসিল ইসলামের ভাই ভিডিও পুরোটাই ছিল। বাটপারি, আমি বলে দেই পুরোটাই বাটপারি। কথা হচ্ছে যে আপনার সাথে যদি আমি কথা বলি, আচ্ছা কেউ যদি কারোর মারে পেটায়, এটা কি সে নিজে বলবে নাকি? আমি না, ওটা অন্য একটা আপনি দেখেন মুফাসসিল ইসলামকে একটা ভিডিও ছিল যে মুফাসসিল ইসলামের আপনার কথোপকথন, হ্যাঁ, কল রেকর্ড, এবং ওইটা ভাইরাল হয়েছিল যে আপনি বলছেন আপনি মানে রক্তাক্ত করে ফেলছেন, এই ধরনের কথা আপনি বলতেছেন, ওইটা এবং মুফাসসিল বলতেছে তুমি চিন্তা করো না, আমি তোমাকে সেভ করব, এই ধরনের কথাবার্তা উনি বলতেছেন। হ্যাঁ, দেখেন আমি তোমাকে যখন একটা মানুষ, আমি একটু এটা ক্লিয়ার করি, দেখেন আমি এটা এইভাবে বলবো না যে ওই কথাগুলো আমি বলি নাই, আমি নিশ্চয়ই বলছি, কিন্তু প্রেক্ষাপটটা কি, যখন কেউ ভিডিওতে কথা বলে সেই ফ্রেমটা কাটলে সেটা বোঝা যায় যে এই ফ্রেমটা কাটা হয়েছে। হ্যাঁ, অডিও কলে যে লোকটা রেকর্ড করতেছে, আচ্ছা ধরেন আমি কারোর সাথে এরকম একটা স্পর্শকাতর বিষয় বলতেছি, সে রেকর্ড করবে কেন? যদি রেকর্ড করতেছে তাহলে সে যে ভয়েস গুলো দিছে, হ্যাঁ, মানে আমি দিছে বলছি কেন, কারণ এটা কারণ আছে। আপনারা যদি দুইটা কনভারসেশন খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে একটা হচ্ছে খুব ক্লিয়ার ভয়েস আর একটা হচ্ছে খুব ঘোলা ভয়েস, এবং এইখানে অনেকগুলো ক্যারেক্টার আছে। এইখানে অনেকগুলো আমি নাম বলবো না, সামন চাকমা, হ্যাঁ, সামন বিশ্বাস, এরকম অনেক অনেক লোক আছে এখানে, অনেক ব্যাপার ঘটছে। তো আমি একটা এক্সপ্লেনেশন ছিল, আরে এটা সহজ বিষয় ভাই, কলকাতার একজন স্বাধীন নারী, তারা যদি আমি এরকম মাইরা ফাটাই ফেলি, মাথা ফাটাই ফেলি, সে কি মামলা করবে না? আর সেই লোক বিয়াসকে আমাকে ছাড়াইতে যায় বাংলাদেশে, এগুলো অনেক বিষয় ছিল। আমি এগুলো অনেক আরেকটা বিষয় দেখবেন, আমি জেল থেকে বাইর হওয়ার পরে আসাদ ভাই একটা বিষয় আমার কৌতূহল, যে আপনি বেশ কিছু লোককে কিন্তু সেভ করতেছেন, নাম বলতেছেন না যে কোন লোকগুলি আপনাকে আচ্ছা খোলাখুলি বলে ফেলি ভাই, আমি একটা খোলাখুলি বলি। আমি যখন বাংলাদেশে গেছি, আমি বিয়াসের সাথে ঝগড়া করে গেছিলাম, এখানে কোনো মারামারি ছিল না। আমার সে কয়েকটা স্পর্শকাতর কথা বলছিল। কলকাতার অনেক লোক যারা কলকাতায় ছিলেন, মাসুদ ভাই থাকলে ভালো হইতো, রেগে গেলে বাংলাদেশের বাচ্চা বলে গালি দেয়। হ্যাঁ, আর আপনি যত বড় নাস্তিক হন না কেন, আপনাকে মুসলমানের বাচ্চাই মনে করবে আপনার নাম দিয়া। এই যে মোমেন্ট আমাদের নাম বদলাইতে বলে, নামটা বদলাইতে বলে খুব ভালো হইতো। আচ্ছা, আমরা যখন এরকম স্পর্শকাতর কথাবার্তা বলছি, আমি চলে গেছি, রাগ করে বাংলাদেশে চলে গেছি। আচ্ছা, যাওয়ার পরে তারপরে আমি ওইখান থেকে আমি ফ্লাই করার চেষ্টা করছি কোন একটা নিরাপদ দেশে, কারণ আমার কাছে ইন্ডিয়াতে যখন ছিলাম আমার কোনো লিগ্যাল ভিসা ছিল না। আচ্ছা, আমি যখন এইখানে বুদ্ধি পরামর্শ ক্ষেত্রে আমি কিন্তু কোনো ইসলামরই বিশ্বাস করি নাই। আমি একজন লোককে বিশ্বাস করছিলাম যে কিনা খুব আহামন একটা লোক, তার নাম হচ্ছে নূর নবী দুলাল। তিনি কিন্তু খুব সাইলেন্টলি আমার সাথে যোগাযোগ রাখছেন। অপরদিকে আমি জেল থেকে বের হওয়ার পরে বুঝছি যে উনি আমার ব্যাপারে অনেক বাজে কথা বলছেন। আচ্ছা, উনি কি বলছেন যে উনি নোয়াখালীর লোক, ওনার সরকারি অনেক কর্মকর্তা আছে, বাঁশি নিয়ে একজন নাম আছে, আমি নামটা নেব না যেহেতু উনি সরকারি চাকরি করেন। বাঁশি, আসিফ ভাই বুঝবেন যে বাঁশি দিয়া নাম আর কি, হ্যাঁ, তার নামের সাথে এই টাইটেল আছে বানশুরি। আমি আর বললাম না, বানশুরি, সে তার আত্মীয় লোক। আচ্ছা, আমারে বলছে আচ্ছা তোমার পাসপোর্টের ডিটেলটা আমার পাঠাও, আমি চেক করি যে তোমার কোনো সমস্যা আছে কিনা। আমি পাঠাইলাম। তারপরে আমার ২ দিন পরে ঝাড়ি দিয়ে বলল, না রে মিয়া, তুমি কি এমন হইছো যে তুমি আওয়ামী লীগের কি সমালোচনা করছো? আমরা আওয়ামী লীগের সমালোচনা করে ভারতে এই জায়গায় ছিলাম, শ্রীলঙ্কায় ছিলাম, তারপরে এত থ্রেট, তুমি কিসের থ্রেট? হ্যাঁ, তোমার কোনো ইয়ে নেই, তুমি গ্রিন, তুমি যাইতে পারো। আমাকে কিন্তু তখন মুফাসসিল ইসলাম বলছিল আচ্ছা তুমি এয়ারপোর্ট দিয়ে যাও না। আমি কিন্তু তাকে বলি নাই কবে আমি যাইতেছি, আমার ডেট কবে, কিছু, একমাত্র নূর নবী দুলাল জানতেন। এটা ছিল ২৫শে ডিসেম্বর ২০১৭। বানশুরি যার নাম বলছেন, ওই দুলাল ভাই বলছিলেন যে আচ্ছা তুমি যাও, কোনো অসুবিধা নেই, তোমার পাসপোর্ট আমি চেক করছি, তুমি গ্রিন, কোনো অসুবিধা নেই, তুমি ফ্লাই করো। আমি নেপালের উদ্দেশ্যে টিকিট কাটছি এবং আমি ফ্লাই করতেছি, এটা একমাত্র নূর নবী দুলাল ভাই জানতেন। আমি এয়ারপোর্টে যাওয়ার পরে ইমিগ্রেশনে যেয়ে আমার পাসপোর্টটা দিছে, আমার দিকে তাকায় বলতেছে আপনার কি কেস আছে? আমি বললাম কি কোনো কেস নাই। বলতেছে না, আপনার ব্যাপারে তো জিডি করা আছে।
আপনি যেতে পারবেন না। আমারে ইমিগ্রেশন নিয়ে বসাইলো। আমার হাতে 5 ঘন্টা সময় ছিল। আমি কিন্তু ফ্লাই করতে না পারলেও ইমিগ্রেশন থেকে বাইরে হতে পারতাম। সাথে, সাথে আমি দুলাল ভাইরে মেসেজ করলাম। দুলাল ভাই, আমারে তো এখানে আটকাইছে, আপনি বানশুরি ভাইরে ফোন করেন। আপনার উনি আপনার বললেন পক্ষে কি আপনার পক্ষে কে ছিল ডিফেন্ডার? লয়ার কে ছিল? আরে এটা তো লয়ার কোথায়? এটা তো ইমিগ্রেশনে। লয়ার ইমিগ্রেশনে কোথা থেকে আসবে? আপনি কাউকে কল করেন নাই ডিফেন্ডার হিসেবে? আমি কাকে কল করব? ওইখানে কে ছিল? মানে না ওইখানে তো আপনি এখানে তো এরকম ইমিগ্রেশনে আটকাইছে সিস্টেম আপনারে। নাই। ইমিগ্রেশনে আটকাইলে তো আপনার আর কোনো সিস্টেম থাকবে না। আপনাকে সিস্টেম একটা থাকবে না। রুমে বসায় রাখবে এবং তখন বসায় রাখবে, রাইট। ৪ টা গোয়েন্দা সংস্থা থেকে কনফার্মেশন আর ফোন কেউ আপনাকে ডিফেন্ড করতে পারবে না তখন? না, এই ওইখানে কোনো সেই সুযোগ নাই। মুহূর্তে দেখেন সেই মুহূর্তে কোনো সুযোগ নাই। সুযোগ নাই। আসিফ ভাই ওখানে আমি যখন বসা ছিলাম, আমি পুরো মানে আমার কাছে ফোন ছিল। কিচ্ছু ওরা নেয় নাই। ওরা বসাইছে। কারণ ওরা জানে না আমার বিরুদ্ধে মামলা কি। যে মানে যে থানা থেকে আমার বিরুদ্ধে মামলা, চরমোনাই যে মামলাটা করছিল, সেই থানার সাব ইন্সপেক্টর যে মামলার ওইখানে আইও, সে কিন্তু ফোন ধরতেছিল না। আমার সামনে বারবার ইমিগ্রেশন কর্তৃপক্ষ ফোন করেছিল যে মামলাটা কি? তোমরা যে জিডি করছো, এই যেটা করছে এসবির পক্ষ থেকে, মানে স্পেশাল ব্রাঞ্চ অফ পুলিশ। তারা আমার পাসপোর্টটাকে রেড অ্যালার্ট করে রাখছে। এই পাসপোর্ট দিয়ে যেতে পারবেন। ফোন ধরতেছে না। ৫ ঘন্টা আমি সময় পাইছি। আমি দুলাল ভাইরে বললাম, "ভাই, আপনি বানশুরি ভাইয়ের কথা বলছিলেন, তার একটু বলেন ভাই।" উনি আমারে বললেন কি যে, "বানশুরি তো ছুটিতে, সে নাই, কেউ ফোন ধরতেছে না। আমার যে আত্মীয়স্বজন এত ১০-১২ জন সরকারি কর্মকর্তা, সবাই এখন ঘুমাচ্ছে।" এরকম একটা ব্যাপার। তা আমি বাধ্য হয়ে কি করব? আমি মুফাজ্জল ভাইরে কিন্তু তখন আমারে মেসেজ করতেছে। আ আমি তারে বলছি যে, "ভাই, আমি এখানে বিপদে পড়ছি।" ওই সময় কিন্তু আমি মুফাজ্জল ইসলামরে জানাই যে, আমার আজকেই ফ্লাইট ছিল। তো বলতেছে, "কে তোমারে মানা করছি তুমি যাইও না এয়ারপোর্ট দিয়া। তুমি গেছো কেন? কে তোমারে পাঠাইছে?" আমি কিন্তু তার নামটা বলি নাই। ওইখানে একটা রেকর্ড কিন্তু তখনও মুফাজ্জল ইসলাম ফাঁস করছে। হ্যাঁ? যে এই ব্যাপার। আমি কিন্তু নাম বলি নাই। কেন বলি নাই? তখন আমি কিন্তু দুলাল ভাইকে রেসপেক্ট করি যে এই লোক আমাকে বিপদে ফেলতেই পারে না। ৫ ঘন্টা পরে আ তারা ওই এসআই ফোন ধরছে। ধরার পরে প্রমাণ পাইল যে আমার বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা। আ সা ইয়া এয়ারপোর্ট থানা থেকে একজন এসআই আসলো। তার নাম আবার আসাদ। দুর্ভাগ্যজনকভাবে। সে এসে তো খুব রাগ, আমারে হ্যান্ডকাপ-ট্যান্ডকাপ লাগিয়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই ওসি আমারে ওই রুমে নিল এয়ারপোর্ট থানার। সে বেশ প্রগতিশীল মানুষ আমার মনে হইছে। কোন অসম্মানজনক কথা বলেন নাই। এবং আমার কথা শুনলেন যে আমি কেন এই সমালোচনা করছি। তারপরে উনি বললেন, এসআইকে বলে গেলেন যে, মানে ইঙ্গিতে বললেন যে মারপিট করো না। আচ্ছা। এর মধ্যে আমি লকআপে ঢুকে যেয়ে দেখি যে কয়েকজন ওই বানশুরিকে গালাগালি করতেছে। বানশুরির নামটাকে আমি এখানে বলতেছি না ওপেন প্ল্যাটফর্মে, যেহেতু তিনি সরকারি চাকরি করেন। তো আমি তো অবাক যে আমারে দুলাল ভাই বললেন যে বানশুরি ছুটিতে, তার নাম ধইরা হ্যাঁ, অমুক মোহাম্মদ গালাগালি করতেছে এরা। আমি জিজ্ঞেস করলাম, "কি ব্যাপার ভাই? আপনারা কি?" বলতেছে, "আরে আমরা এয়ারপোর্টে দোকানদারি করি।" এই টুটটুট ম্যাজিস্ট্রেট সে এরকম করছে, ৳১০ বোতলে জমা দিয়ে নিতে হবে। সেই বোতলগুলো আমরা ৳১০ ছাড়া দিচ্ছি। আমাদের ৭ দিন করে মামলা দিয়ে দিছে। আমি অবাক যে ৩-৪ জন লোক একই কথা বলতেছে। আমি সিওর হইতেছিলাম, আচ্ছা সে দেখতে কেমন? বলতেছে, "হ্যাঁ, এরকম বিবরণ দিল।" আমার না তখন বিশ্বাস করেন আসিফ ভাই, এখানে আমি একদমই মিথ্যা কথা বলতেছি না। আমার এত কান্না পাইছে যে এটা আমি কোনদিন মাইনে নিতে পারিনি যে, আচ্ছা দুলাল ভাই আমারে বলতে পারতেন যে উনি যোগাযোগ করবেন না, বা উনি আমারে বলছেন এটা মিথ্যা, মানে রেড লিস্ট এটা চেক করেন, এটা বলতে পারতেন। উনি আমার এইভাবে গ্যারান্টি দিয়ে পাঠাইলেন। আমি তারপরে বললেন, "বাঁশরী ভাই, না, আমার খুব কষ্ট লাগছে।" আমার তখন খুব কান্না পাইছে। বিশ্বাস করেন, খুবই কষ্ট লাগছে। আমি তারপরে জেলে গেলাম, জেল খাটলাম, বের হইলাম। বের হওয়ার পরে আমার পাসপোর্টটা রেখে দিয়েছিল এয়ারপোর্ট থানা। হ্যাঁ? যেহেতু আমি এয়ারপোর্টেই অ্যারেস্ট হইছি। আমি পাসপোর্ট আনতে গেছি। পাসপোর্ট নিয়ে আসার পরে আমি এয়ারপোর্টে গেছি। যাওয়ার পরে ওই ম্যাজিস্ট্রেটের রুমে ঢুকছি। বানশুরি ভাই তো উনি সসম্মানে কথা বলছেন। উনি বলছেন যে ঐদিন উনি জানতেন না। যখন জানছেন এটা অনেক দেরি হয়ে গেছে। অনেক দেরি। তখন আমি অলরেডি এয়ারপোর্ট থানায়। ওখানে ওনার কিছু করার নাই। তো এইটা ছিল এয়ারপোর্টের ঘটনা। আমি কোনদিন বলিনি, এখন বললাম। কারণ আমি কেন বলিনি এটার অনেক কারণ আছে। আমি এটা সরাসরি আসিফ ভাই আমার অগ্রজ, আমি বলে রাখি। যে আমি নুরনবী দুলাল ভাইরে যেদিন আমি ধরবো, হ্যাঁ? আমার কাছে সব প্রমাণ আছে। উনি আমার মেসেজে কি বলছেন, আমি আজ পর্যন্ত ধরি নাই। কারণ অনেক কারণ আছে। উনি যে দোকান খুলে যা কিছু করছেন এগুলোর অনেক বিষয়, আমার ডিটেইলস অনেক কিছু আছে। উনি কিন্তু শুধু আমারে না, উনি কিন্তু লিমন ফকিরও মিসগাইড করছে। শুধুমাত্র এইটা প্রমাণ করার জন্য যে মুফাজ্জল ইসলাম যাদেরকে প্রচার করেছে এরা এদের বিপদে ফেলছে। আরে মুফাজ্জল ইসলাম কোথায়? আমার যদি তার প্রতি আমার কৃতজ্ঞতা আছে, কোন জায়গায় উনি আমারে সঠিক পরামর্শ দিছেন। যেমন এই এয়ারপোর্টের কথাটা বললাম। যখন আমি মামলা খাইছি উনি আমারে বলছিলেন, "দেশ থেকে চলে যাও, নইলে তোমারে প্রচুর মারবে।" দেখেন লিমন ফকির প্রচুর মাইর খাইছে। আমি কিন্তু আজ পর্যন্ত পুলিশের একটা থাপ্পড়ও খাই নাই। কেন? আমি ঢুকছি বাংলাদেশে যখন আমার
ইয়ে হয়ে গেছে, চার্জশিট হয়ে গেছে। আসিফ ভাই এই ব্যাপারগুলো খুব ভালো বুঝবেন, কেস মামলা অনেক জটিল বিষয়। আমার ওয়ারেন্ট হয়ে গেছে, তখন তার মানে কি বলে চার্জশিট হয়ে গেছে, তখন তো আমার মারা রিমান্ডে নেওয়ার সুযোগ ছিল না। লিমন ফকিরকে কিন্তু যৌনাঙ্গে ইলেকট্রিক শক দিছে, প্রচুর মারছে। এগুলো কিন্তু ফ্যাক্ট। মুফাসসিল ইসলাম আমাকে ওইখানে ওই সুযোগগুলো করছেন। ঠিক তেমনি ভাবে প্রচুর প্রবাসীদের কাছ থেকে আমার নামে উনি টাকা পয়সাও নিছেন। এটার প্রমাণ আছে। আমান ভাই থাকলে ভালো হইতো। হ্যাঁ, অনেকের কাছ থেকে আসাদরে রক্ষা করতে হবে বলে অনেকে, ইনফ্যাক্ট বাংলাদেশে ইমরানের সরকারের কয়েকজন চেলা রণ-টন অনেকেই আমার ব্যাপারে টাকা তুলে খাইছে। শাহবাগের সামনে কয়েকজন মিছিল করছিল। সেই মিছিলের জন্য 40,000 টাকা নিছে শুধু একটা ব্যানারের জন্য। হ্যাঁ, এগুলো অনেকেই করছে। কিন্তু জেলে দেখতে কিন্তু খুব বেশি লোক যায় না, ২-৩ জন ছাড়া। তো এগুলো অনেক ঘটনা। ইনফ্যাক্ট বিয়াসের ব্যাপারে অনেক কথা বলা হয়। সে কিন্তু আমাকে ভারত থেকে যাই আসে ৯ টা মাস আমার জন্য কিন্তু বাংলাদেশে মানবেতর জীবনযাপন করছে। এবং তারে যেভাবে বলছে, আসিফ ভাইয়ের ব্যাপারে যা কিছু বলছে, বিয়াস কিন্তু আসিফ ভাইকে চিনতো না। হ্যাঁ, বা কানিজ ফাতেমা আপাকেও চিনতো না। এইগুলা তার ব্যাপারে অনেকেই কান ভারী করছে অনেক বিষয়। এবং আমি অনেক ক্ষেত্রে প্রভাবিত হইছি। আমি জেলে ছিলাম। আমি এক প্রকার মানে বের হওয়ার পরে শিশুর মতোই ছিলাম, কিন্তু এটা আমার অপরাধ ছিল। আমি ভুলভাল কথা বলছি। কিন্তু একটা সময় যাওয়ার পরে দেখবেন যে আসিফ ভাই কিন্তু অনেকদিনই আমার 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 যে বেয়াদবি বলেন, অসম্মানসুলভ কথা, এগুলোর উনি অনেক সময় আমার নাম শুনলে উনি আঘাতপ্রাপ্ত হইছেন। অনেক লাইভে উনি আমাকে নিয়ে সমালোচনা করছেন। কিন্তু আমি একটা সময় যাওয়ার পরে আমি কিন্তু একদম চুপ হয়ে গেছি। আমি উনার ব্যাপারে কোনো কথাই বলিনি। এটা কারণটা কি? ওইটা আমার একটা নিজস্ব উপলব্ধি তৈরি হয়েছে যে আসিফ ভাই বা আমি অন্যান্য অনেকের সাথে যখন তুলনা করছি যে আসিফ ভাইয়ের যে শ্রম, উনি যে কি চান, এবং ওনার চাওয়া আমার চাওয়া সেম। আমার চেয়ে অনেক ভালোই উনি চান। তারপর থেকে আসিফ ভাই যাই বলতো না, আমার কিন্তু কখনো রাগ হইতো না। কেন? যে উনি হয়তো আমি যেটা করছি যে সেই এক্সপ্লেনেশন আমার কাছে হয়তো ছিল না। উনাকে কখনো বুঝাইয়া বলার সুযোগ হয় নাই। কিন্তু এগুলো ছিল অনেকগুলো ঘাত প্রতিঘাত ছিল। আমি আসলে হয়তো অনেকটাই বলতে পারিনি। সরি সত্যের সন্ধানী ভাই, আমি অনেকটা সময় নিয়ে নিছি। না, শিওর শিওর আপনি বলেন। হ্যাঁ, সমস্যা নাই। এরপরে ইনফ্যাক্ট আমরা দেখেন, আমি মাতব্বর ভাই কিন্তু দেখেন এখানে আরেকটা, ফারাজ অর্ণব ভাই একটা সাক্ষী থাকবেন। আসিফ ভাইয়ের সাথে যখন এই জটিল সময় পার করে, মাতুব্বর ভাই যদি এখানে থাকতেন ভালো হইতো। কিন্তু এখানে দর্শক বন্ধুরা সাক্ষী থাকবেন। আমি কিন্তু মাতুব্বর ভাইয়ের ব্যাপারে আজকের দিন ছাড়া, আমি আজকেও নেগেটিভ বলব না। কোনোদিন কিন্তু তাকে খুঁচিয়ে কোনোদিন কোনো কথা বলি নাই। ইনফ্যাক্ট আসিফ ভাই এখানে আছেন, ফারাজ ভাই আছেন। ব্যক্তিগতভাবে কিন্তু তার ব্যাপারে কোনো কথা জিজ্ঞেস করা বা তার ব্যাপারে কোনো নেগেটিভ কথা বলি নাই। ইনফ্যাক্ট তার ব্যাপারটা আমি এড়াই গেছি। মাতুব্বর ভাইকে কিন্তু আমি নিজে বলছিলাম যে, "আসিফ ভাইয়ের সাথে আমার একটা এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আপনি" ওনার সাথে আমার যোগাযোগ ছিল। তিনি কিন্তু আমার সাথে খুব সুসম্পর্ক রাখতেন। সুন্দরভাবে কথা বলতেন। তিনি ওই জায়গায়, আমি কিন্তু মানে যখন একটা সময় কি অভিযোগ করছিলেন, আমি কপিরাইট মারছি, আমি ঢুকছিলাম। তখন কিন্তু মাতুব্বর ভাই আমাকে এনশিওর করছিলেন। আমার যতদূর মনে পড়ে। যে আপনার একটা উনি ভিডিও নিয়ে ডিসপিউট ছিল, তাই না? একটা হ্যাঁ, আমি ভিডিও আমি নিয়ে কপিরাইট মারিই নাই। হ্যাঁ, আমার YouTube এর একটা রাইট অন্য একটা থার্ড পার্টিরে দিয়ে দিছিলাম। যেহেতু প্রচুর কপিরাইট মারতেছিল। হ্যাঁ, মোমেনরা। তো এখানে আমি কপিরাইট মারি নাই। উনি অভিযোগ করছিলেন লাইভে। আমি তখন ঢুকছিলাম। আমার ইন্টারনেট কানেকশনটা ভালো ছিল না। ওই কথাটা আমি শেষ করতে পারিনি। আবার লোপা আপা দেখলাম খুব হাইপ হইয়া। লোপা আপা কিন্তু সাথে কিন্তু আমার খুব ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু উনি একেক সময় একেক আচরণ কেন করেন এটা আসিফ ভাইও জানেন, আমিও জানি। উনি দেখলাম যে ওখানে খুব আমারে গালাগালি করতেছিলেন, এবং আমি পরে এটা পরের দিন লাইভে শুনছি যে উনি আমারে গালাগালি করতেছিলেন। আমি কিন্তু ওখানে ঢুকছিলাম সৎ উদ্দেশ্য নিয়া। মাতব্বর ভাইকে কিন্তু আমি খুব ভালোভাবে বুঝাইয়া বলছিলাম। ইনফ্যাক্ট ফারাজ ভাইরে আমি কিন্তু তখন বাসে ছিলাম। আমি এবং মাসুদ ভাই, এবং আমি এটা বলেই ফেলি যেহেতু মাসুদ ভাই এখন সেফ আছেন। আমি, মাসুদ ভাই এবং আরেকজন লোক, আ তার নাম সাজ্জাদুল হক আপন। সেই আমাদের মুভমেন্টে নাই। সে যখন মুফাসসিল ইসলামের কথা শুনে সে ভাবছিল বিদেশ চলে যাবে। আ ভারতে আসছিল, তারপরে বিপদে পড়ছে। আমি কিন্তু নিজেও তখন একটা খুব দুরবস্থার মধ্যে থাকি। মানে এসি রুমে থাকা, মানে খুব গরম একটা জায়গায় ছিলাম ভারতের। এফোর্ড করতে পারিনি। আমি আন্ডারগ্রাউন্ডে থাকতাম যেন আমার এসি বিল দিতে না হয়। তো যখন সে বিপদে পড়ছে মুফাসসিল ইসলামের কথা শুনে আইসা, আমি তারে আমার ওইখানে ডাইকা নিছিলাম। তো তার নাম হচ্ছে সাজ্জাদুল হক আপন। তো সে আমার সাথে ছিল অনেকদিন। তো তার তার এই বিষয়গুলোতে মাসুদ ভাইয়ের ব্যাপারে অনেক ইয়ে ছিল। সে জানতো অনেকগুলো, সে ভুল ইনফরমেশন দিছে। তারপরে সে আমার কাছে ক্ষমাও চাইছে। এখানে অনেকগুলো প্যাচ লাগিয়ে গেছে। আমি কিন্তু ফারাজ ভাইরে বলছিলাম, আমি তখন নেপাল নিয়ে গেছিলাম মাসুদ ভাইকে, এবং মাসুদ ভাই, আমি এবং ফারাজ ভাই নেপাল গেছিলাম যে আমরা ইন্ডিয়ায় আশ্রয় পাচ্ছি না, নেপাল যাই কিনা আশ্রয় পাই কিনা। তো ওইখানে আমরা ব্যর্থ হইছি। তারপরে ফিরতেছিলাম। সেই সময় বাসে আমার সাথে ফারাজ ভাইয়ের অল্প সময় কথা হয়েছিল। তো সেইখান থেকে ফারাজ ভাই আমাকে জাজ করতে পারবেন না। কিন্তু আমার এটা মনে আছে স্পষ্টভাবে, ফারাজ ভাইকে আমি অনুরোধ করছিলাম, দেখেন আসিফ ভাইয়ের ব্যাপারে আমি যে কল রেকর্ডটা, ওইটা নিয়েই কথা হচ্ছিল যে এটা আমি ওইভাবে কনসিয়াসলি করি নাই। এটা ৩-৪ ঘন্টার একটা কল রেকর্ড। এই মোমেন্ট অল্প স্বল্প কিছু মিনিট সে তার সুবিধা মতো কাটছাঁট করে আপলোড করছে। আর তখন আমি কিন্তু মাতুব্বর ভাইকে খুব সুন্দরভাবে আমি বুঝাইয়া বলছিলাম এই ঘটনা। কিন্তু তিনি হয়তো চান নাই যে এই জিনিসটার সমাধান হোক।
বা আমার তার উপরে কোনো ক্ষোভও নাই, তার প্রতি শ্রদ্ধা আছে। তিনি আমাদের এই মুভমেন্টে অনেক ভূমিকা রাখছেন। এটাই আসলে অনেকের ব্যাপারে অনেক কিছুই ছিল। আমি যে খুব সৎ মানুষ বা ধরেন অনেক খুব দুধে ধোয়া তুলসী পাতা এরকম কিছু না। আমার হয়তো ভুলভ্রান্তি ছিল। হয়তো এটা কেউ ধরায় দিলে আমি বুঝতে পারবো। কিন্তু এগুলোই ছিল অনেক না বলা না, কথা। রাইট রাইট রাইট। আজকে অনেক কিছু কিন্তু সামনে আসছে আসাদ ভাই। আমরা কিন্তু অনেক বিষয়ে কিছু ধোয়াটে ছিল, অনেক বিষয়ে কিছুটা আমরা জানতাম। ওকে, এই বিষয়গুলি দর্শকরাও কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে আপনার কথাগুলি শুনে। আমি কিন্তু আসিফ ভাইয়ের কাছে যাচ্ছি। আসিফ ভাই, আপনার মন্তব্য কি এখন এই কথাগুলি শোনার পর? আসিফ ভাই। ভাই এগুলো তো অনেক পুরনো কাহিনী, অনেক অনেক কিছু বলতে হবে প্রত্যেকটা জিনিস নিয়ে আলাদা জি, আলাদা আমরা 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 কাহিনী শুনতে আসছি আসিফ ভাই, প্লিজ কাহিনী শুনবো। কিন্তু এত মানে বিরাট কাহিনীতে যাওয়াটা কি দরকার আছে? মানে অনেক সময় লেগে যাবে আসলে এত বিরাট আচ্ছা কাহিনী ঠিক বলতে আছে, গেলে। আপনি মেজর কিছু জিনিস বলেন যে যাতে আমাদের দ্বন্দ্বটা দূর হয়, আমরা যাতে কাজ করতে পারি ভালো মতো। দ্বন্দ্ব আমার মনে হয় দূর হয়ে গেছে অলরেডি। রাইট। সিট, আচ্ছা এটা একটু পজ বলো। দ্বন্দ্ব দূর করার জন্য আসিফ ভাই, মানে ভবিষ্যতের দ্বন্দ্ব দূর করার জন্য যে জিনিসটা করা যায় সেটা হচ্ছে জাস্ট কারোর সাথে রাগ হইলো তার সাথে বসে একটু আলোচনা করা, মানে ওটা দুই পক্ষ যেন বুঝে যে হ্যাঁ অপর পক্ষে কি বলতে যাচ্ছে, অপর পক্ষের পজিশনটা কি, পয়েন্টটা কি, এটা যেন ইয়ে হয়। ইভেন আমি এখনো দেখি অনেকের মধ্যে অনেক ইগো নিয়ে কোনো একটা দ্বন্দ্ব লেগে যায় এবং এটা কখনো আর সলভই হয় না। কেউ যদি সলভ করতে চায় এটা, কিন্তু খুব সহজে সলভ করা পসিবল। রাইট। সেইজন্য আমি যেটা হ্যাঁ, জি। সেইজন্য আমি যেটা বলি সত্যসন্ধানী ভাই, আমাদের কয়েকটা জিনিস সম্পর্কে খুবই স্ট্রিক্ট থাকা উচিত। আমাদের মানে এই আন্দোলনের স্বার্থে কয়েকটা বিষয় নিয়ে স্ট্রিক্ট থাকা উচিত। ১ নাম্বার বিষয় হচ্ছে যারা হচ্ছে গিয়ে একদম ক্ষতিকর এলিমেন্ট যেই মানুষগুলো আছে যারা আ মানুষের মধ্যে আমাদের মধ্যে নানা ধরনের গন্ডগোল পাকাবার জন্য এখানে ঘোরাফেরা করে। এরকমের কিছু এলিমেন্ট আছে। এগুলাকে শুরুতেই এখান থেকে বাইর করে দিতে হবে। এদের সাথে কোন ধরনের কোন যোগাযোগ, কোন ধরনের কোন সম্পর্ক রাখলেই আপনি দেখবেন নতুন মানে প্রবলেম তৈরি করবে। আমাদের যেখানে মূল কাজটা হচ্ছে রাইট। হ্যাঁ, মুমিনদের সাথে, ধর্মান্ধদের সাথে, সেখানে আমাদের এদেরকে নিয়ে বেশি সময় ব্যস্ত থাকতে হয়। এদেরকে নিয়ে ব্যস্ত থাকার মতো ভাই আমাদের সময় নেই। আমাদের অনেক কাজ আছে। দরকার হইলে আপনারা মানে এগুলো এই যে পুরো এই যে কুটনামি, বদমাইশি এইগুলা ওরা করুক। হ্যাঁ? ওদের হাতে ছেড়ে দেন। এই যে কিছু দেখবেন আপনি কমিউনিস্ট আছে কিছু একটা গ্রুপ, আবার একটা গ্রুপ আছে সোলারিন একটা গ্রুপ আছে, আবার মুমিনদের তো আছেই। হ্যাঁ হ্যাঁ ভাই, আছে আছে সোলারিন, মানে এখন দেখলাম কয়েকজন আবার সোলারিনকে ডাইকে নিয়ে আসে, বিশেষ অতিথি বানায় নিয়ে এসে লাইভ টাইম করে, বুঝছেন? রাইট। হ্যাঁ, এন্ড হ্যাঁ, এন্ড ওই সেটা- ধরনের হ্যাঁ। ওই ধরনের ওই ধরনের ক্ষতিকর পদার্থ গুলাকে আমি যখন বিভিন্ন পেজ মানে গ্রুপ থেকে বাদ দিয়ে দিছি যেন সে ওইদিকে না থাকে, সে বুঝতে পারে যে সে একটা ভুল কাজ করছে। সে যে মানে মুমিনদের কাছে যে কান্নাকাটি করে যে ও আহা Right. ফারাজ অর্ণব আমার গ্রুপ থেকে বের করেছে সোলারিনের সাথে লাইক করার জন্য। আমরা কিরকম মুক্ত মনে হইলাম যদি সোলারিনের কথা না শুনতে পারলাম। হ্যাঁ, এই না হচ্ছে ঠিক অবস্থা। আছে। না, এই অনেকে তো ইতিহাস জানে না, অনেকে জানে না, আবার অনেকে প্রিটেন্ড করে। মানে আমরা এই কাহিনীগুলি বারবার বলছি যে এখানে আমাদের মধ্যে নাস্তিক মানেই যে তুলসী পাতা নয়, এবং তাদের মধ্যে যে অনেক পেজগি যেটা বলে গুটিবাজ এরকম মানুষ আছে। তো সেই জিনিসগুলি আমরা বলে আসছি যে নাস্তিক হলেই যে তাকে 100% ট্রাস্ট করা যায় না, এটা বলে আসছি। এবং আমরা ইতিহাস থেকে জানি যে কিছু মানুষ অবশ্যই এই কাজগুলি করে। আর আসাদ ভাইয়ের কাছ থেকে আমি অনেক ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট পেলাম, এবং আমরা ভবিষ্যতে চলার জন্য এখান অভিজ্ঞতা থেকে অবশ্যই শিখবো। তো সেখানে আসাদ ভাইকে ধন্যবাদ, আর ফারাজ ভাইকেও ধন্যবাদ। ফারাজ ভাই ক্লিয়ার করলেন যে আমরা আসলে নিজেদের মধ্যে জিনিসগুলি সলভ করতে পারি। আমরা অনেকগুলি কাজ হাতে নিয়েছি যে কিভাবে আমাদের নীতিমালা তৈরি করব। আমরা কিছু গ্রুপ তৈরি করেছি যেটা আমরা নিজেদের মধ্যে যাতে প্রবলেম সলভ করতে পারি, বিশেষ করে মুক্তমনা নাস্তিক যারা আছি আমরা, আমাদের গ্রুপের যারা মেম্বার, আমরা সেখানে জয়েন হয়ে আমরা অন্তত চেষ্টা করব মাসে একটা বা দুইটা মিটিং কল করে নিজেদের মধ্যে
কথা বলে আরো যাতে আমরা এগুলো এগিয়ে নিতে পারি। আসাদ ভাইকে আমি আহ্বান করব যে আপনি আমাদের গ্রুপে যুক্ত হবেন এবং আমরা ওই যে আমরা অফলাইনে আপনার সাথে যোগাযোগ করব যে কিভাবে আমরা এখানে এক হতে পারি এরপরে, মানে লাইভের পরে আর কি, অনলাইনেই, অফলাইন না, অনলাইনে যোগাযোগ করব, বাট আমরা যাতে লাইভের বাইরে গিয়ে এক হতে পারি, যুক্ত হতে পারি এবং আমরা সেভাবে অ্যাড হব। আচ্ছা, আরো কয়েকজন যুক্ত হয়েছেন। রওশন ভাই যুক্ত হয়েছেন, আমাদের সিনিয়র ভাই। রওশন ভাই কেমন আছেন? আনমিউট করে কথা বলেন। রওশন ভাই আপনি মিউট করা আছেন, যদি কথা বলতে। জি, আমি একটু পরে কথা বলতে পারবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, তো আরেকটা ছোট কথা বলি, যদি আপনারা ঝামেলা এড়াইতে চান বা কিছু করতে চান, সেটার মধ্যে সবচেয়ে বেস্ট যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে জাস্ট অন্যের উপর ডিপেন্ডেন্ট না থেকে নিজে কিছু করতে থাকা, সেটা খারাপ হোক ভালো হোক, করতে থাকা। ওটা যখন আপনি যত প্র্যাকটিস করবেন ওই জিনিসটা আরো বেশি ইমপ্রুভ হবে। আসাদ ভাইয়ের শুরুর ভিডিও দেখেন এবং আসাদ ভাইয়ের বর্তমান ভিডিও দেখেন, আকাশ পাতাল পার্থক্য। আসিফ ভাইয়ের প্রথম দিকের লাইভ গুলো দেখেন, আসিফ ভাইয়ের রিসেন্ট লাইভ গুলো দেখেন, আকাশ পাতাল পার্থক্য। তো যত প্র্যাকটিস করবেন আপনারা ততই বেটার হইতে থাকবে। সো যতটুকু পারেন, যেটাই পারেন, জাস্ট প্র্যাকটিসের উপর থাকেন এবং ওইটা করেন যেন ট্রাই টু মেক ইউরসেলফ বেটার, যে আপনি নিজের ক্রিটিক করেন আমি এটাকে কিভাবে বেটার করতে পারি। যখন আপনি আপনার কাজ দ্বারা নিজেকে এস্টাবলিশ করতে পারবেন, তখন এই ছোটখাটো ঝামেলা কারোর সাথে এমনিতে হবে না, সবাই আপনাকে এমনিতে রেসপেক্টের চোখেই দেখবে, এন্ড কোনো হবে না আপনার, মানে কোথাও আটকা যাবে না, আপনি নিজেরটা নিজে কারোর উপর ভরসা করে বসে থাকতে হবে না আপনার। ঠিক বলছেন ফরাজ ভাই। এবং আমরা আরো মানে নিজেদেরকে ডেভেলপ করার জন্য, যেমন আমরা কিন্তু মুমিনদের আর্গুমেন্টে কোনো ডেভেলপমেন্ট দেখি নাই, আর্গুমেন্ট কিন্তু সেম আছে। ওরা, আমি 4 বছর লাইভ করি, আসিফ ভাই আরো প্রায় 10 বছর লাইভ করছেন, ওনাদের আর্গুমেন্ট কিন্তু একই আছে, ওনাদের আর্গুমেন্ট কোনো চেঞ্জ হয় নাই। আমাদের অ্যাটিটিউড কিন্তু চেঞ্জ হতে হবে। আমরা যেভাবে ট্যাকেল করি তাদেরকে, যেভাবে অ্যাড্রেস করি তাদেরকে, এবং তাদের প্রতি অ্যাটলিস্ট আমি বলতে পারি আমি অনেক সহনশীল, তাদের প্রতি আমি সিম্প্যাথেটিক, যে তাদের ব্রেইনে ব্লক আছে, তাদের ব্রেইনে কাজ করে না। আমার চেয়ে অনেক হার্শ ভাবে লজিক্যাল পার্সন ভাই বলেন বা অন্যরা আরেকটু হার্শ ভাবে বলেন, আমি তাদেরকে অনেক সফট ভাবে ডিল করি, যে তাদের একটা জায়গায় প্রবলেম আছে, আমরা ওইটাকে অ্যাড্রেস করি যে কেন তাদের প্রবলেম, কেন তারা বুঝতে পারছে না, বা কোন, মানে আমরা অনেক সময় অনেক টেকনিক্যালি কথা বলি যারা ধরতে পারে না, কিন্তু ওইটা বুঝায় বলতে, যেমন আমি যদি বলি যে তুমি আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স করতেছো, ওরা মনে করে যে আমি তাদেরকে ইগনোরেন্ট বলতেছি, আসলে না। এখন ওইটাকে যদি বুঝাই বলি যে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্সটা কি, বা যদি বলি যে তুমি লজিক্যাল ফ্যালাসি করো, যদি আমি বলি জেনারেলি বলি যে একটা লজিক্যাল ফ্যালাসি, বুঝলো না। হ্যাঁ, এখন তারা কথায় কথা বলে আপনি তো লজিক্যাল ফ্যালাসি করতেছেন, মানে কি বাটপারি করতেছেন, তাদের ধারণা লজিক্যাল ফ্যালাসি মানে বাটপারি। আমি যখন যাই, মনে করেন মুমিনদের লাইভে যুক্ত হই, তারা কিন্তু আমার বলে এই লজিক্যাল ফ্যালাসি করতেছে। কি ফ্যালাসি? মিথ্যা বলতেছে। মিথ্যা বলা তো মানে এইটা কোন ক্যাটাগরির ফ্যালাসি ভাই, বুঝলো না। হ্যাঁ, তো এখন আমরা জিনিসগুলি যদি বুঝে বলি যে এই জায়গায় সমস্যাটা, তাহলে কিন্তু বেটার হয়। ডিরেক্টলি বা জেনারেলি কথা না বলে আরো স্পেসিফিক ভাবে বুঝিয়ে বলি, যেটা ইকবাল মাসুদ ভাই অনেক স্পেসিফিক ভাবে বলেন এবং উনি কিন্তু একটু অতিরিক্ত বুঝিয়ে বলেন, এবং সেটা আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে দরকার। এবং আমরা যদি জেনারেলি বলি তাহলে অনেকে বুঝে না। আমি বুঝবো যে এই ক্যাটাগরির ফ্যালাসি করছে, আমি বুঝবো, কিন্তু যারা পড়ে নাই, জানে না কোন ফ্যালাসিটা করছে বা কি সমস্যা, তারা বুঝবে না। তো আমরা ধরিয়ে দিই যে এখন যদি মনে করেন যে আপনি ওয়াচম্যান ফ্যালাসি করছেন, যে ওয়াচম্যান ফ্যালাসি করছেন, তাহলে এটা আমি তো বুঝবো এটা কি ফ্যালাসি, কিন্তু তাদেরকে বুঝাই বলতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ওই ধৈর্যটা রাখতে হবে, তাদেরকে বুঝাই বলা, কারণ সবাই তো জানে না, সবাই তো বুঝে না যে জিনিসটা কি, এবং অনেকেই নতুন, এগুলি অনেকের কাছে নতুন, যে তারা জীবনে শুনেই নাই। হ্যাঁ, তো ওয়াচমেকার বা এরকম যে ফ্যালাসি গুলি আছে, আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ফ্যালাসি আছে,
আচ্ছা, আপনি মনে হয় দ্য ওয়াচমেকার আর্গুমেন্টের কথা বলতেছিলেন, ওটা তো ফ্যালাসি না, আর্গুমেন্টের কথা বলবো। সত্যসন্ধানী ভাই, আমি জাস্ট 10 সেকেন্ড নিচ্ছি, হ্যাঁ, যে আমি Right. এখন একটু বাইরে যাব, বুঝছেন? আমি শুনবো আপনাদের, Sure. কিন্তু আমাকে হ্যাঁ, যদি প্রশ্ন করেন আমি আর বলতে পারবো না। আমি তাহলে শুনতেছি ব্যাকগ্রাউন্ডে, আমি একটু অনেক না দূরে শিওর। যাব। আচ্ছা, তো জি, জি। তাহলে আসাদ ভাই আপনার লাস্টে যদি কিছু বলার থাকে তাহলে বলেন, বিদায় নেওয়ার আগে যদি কিছু বলতে না, চান না, আমি আমাদের উদ্দেশ্যে। এটা বিদায়, আসিফ ভাইয়ের কাছে ব্যক্তিগতভাবে আমি খুবই কৃতজ্ঞ। ওনারা আমাদের মতো, ধরেন আমরা যারা নবীন আছি, হ্যাঁ, অনুজ তাদের অগ্রজ, ওনারা অসামান্য ভূমিকা রাখছেন এখন পর্যন্ত। উনি যে এনার্জি দেখান, আমি স্যালিউট জানাই। আসিফ ভাইয়ের মতো যারাই দেশ থেকে বিতাড়িত এবং মেরুদণ্ড বা শির দ্বারা বিসর্জন দেন নাই, নিজের অস্তিত্বের টানে নিজের চিন্তা চেতনার জন্য যতটুকু চেষ্টা করছেন, সেই চেষ্টার মধ্যে আসিফ ভাই উজ্জ্বল নক্ষত্র একজন। আমি ধন্যবাদ জানাই আসিফ ভাইকে, কৃতজ্ঞতা। এবং যারা আমাদের মতো অনুজ আছেন, যারা চেষ্টা করছেন, ফারাজ ভাই, লজিক্যাল পারসন ভাই, বা এই যে সত্যের সন্ধানী ভাই, আপনাদের যে চেষ্টা, আপনি একটা প্ল্যাটফর্ম হোল্ড করেন। তো এই চেষ্টাগুলো আসলে আমাদের ওই আ আমাদের যে মানে চিন্তা, আমরা তো চাই না রাষ্ট্র দখল করব। আহ আমাদের মতামত, আমাদের চিন্তা ভাবনা আমরা স্বাধীনভাবে যেন বলতে পারি। সেই বলার যে স্বাধীনতা পাওয়া, হ্যাঁ, সেটা আমরা অর্জন করতে পারবো বলে আমি বিশ্বাস করি। সকলকে ধন্যবাদ যারা দেখছিলেন, এবং আমি দর্শকের সারিতে আমি নিজেও আছি, শুনবো। ধন্যবাদ। আসাদ ভাই অনেক ধন্যবাদ, আজকে আপনি যুক্ত হয়েছেন। আপনার প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমরা চাই যে আপনি আরো ভালো ভিডিওগুলি আমাদেরকে উপহার দিবেন, এই আশায় রইলাম। হ্যাঁ, ধন্যবাদ। আমিও বিদায় নিব। আমিও একটু বলে যাই যে আসাদ এখন যেই ধরনের ভিডিওগুলা বানায়, যেই জিনিসগুলা তৈরি করে সেগুলা দুর্দান্ত হয়, এবং এই জিনিসগুলা থেকে আমরাও শিখি, যে আমরাও নতুন, নতুন জিনিস শিখি যে কিভাবে এই জিনিসগুলা বলতে হবে, কিভাবে এই জিনিসগুলা করতে হবে, আ আলোচনাতে আনতে হবে। এবং বিশেষ করে যে রাহুলের সাথে যে বিতর্কটা আসাদের ছিল, ওইটার শুরুর দিকটা যেই দুর্দান্ত রকমের ছিল, সেটা তো এখনো আমার মনে হয় যে অনেকেই ওই ভিডিওটা, ওই বিতর্কটা অনেকেই অনেকদিন মনে রাখবে, যে ওই দিন কি হয়েছিল। আসলে সত্যিকার ভাবে কি হয়েছিল সেটা যারা একটু বুদ্ধিমান তারা অনেকদিন মনে রাখবে ওই বিতর্কটা। এইভাবে আমরা যদি প্রত্যেকেই ছোট, 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 ছোট করে যদি আমরা এই কাজগুলা আগায় নিয়ে যাই, আমার মনে হয় যে আমাদের আর এইভাবে লুকায়ে থাকতে হবে না। খুব বেশি দিন থাকতে হবে না। আরো যদি ৫-১০ বছর যদি আমরা আমাদের কাজটা চালায় যেতে পারি, তাহলে আমরা প্রকাশ্যে আসতে পারবো, এবং আ টিভিতে, নিউজ পেপারে তখন আমরা এই বিতর্কগুলা করতে পারবো। দেখা যাবে যে টক শো হচ্ছে, সেই টক শোতে আমরা গিয়ে আ মুমিনদের সাথে এই বিষয়গুলা নিয়ে বিতর্ক করতে পারবো। সেটা কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার হবে। এখন আমাদের যতটুকু মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি, তার হাজার, হাজার গুণ বেশি আমরা তখন পৌঁছাতে পারবো। আমি চাই যেন আপনারা প্রত্যেকেই, আ আমিও আপনাদের কাছ থেকে এনার্জি নেই। আপনারাও নিশ্চয়ই মাঝে, মাঝে আমার কাছ থেকেও এনার্জি নেন। এইভাবে আমাদের এনার্জি আমরা একজন আরেকজনকে দিব, এবং এইভাবে আমরা কাজ করে যাব। আ আ সত্যচন্দ্রনী ভাই, অনেক ধন্যবাদ আপনাকে এই পা 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 ৪ বছরের মেগা লাইভটা করার জন্য, এবং ৪ বছর ধরে এইটা কন্টিনিউ করার জন্য। আমিও আজকে তাহলে বিদায় নিচ্ছি। আর জি, মুফাজ্জিল ইসলামের জন্য আমার এই দরজাটা খোলা থাকবে। সে যদি এই যে কি সমস্ত কথা বলে গেল, হোয়াইট সুপ্রিমেসি, তারপরে ব্লা, 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 এখানে নাকি গণহত্যা চলছে। গণহত্যার সংজ্ঞাটা আমি একটু দেখতে চাই। উনি গণহত্যার কোন জায়গা থেকে সংজ্ঞা শিখেছেন? আমি সেই সংজ্ঞাটা একটু দেখি। আ ইউরোপিয়ান আগ্রাসন, এই হোয়াইট সুপ্রিমিস্টদের আগ্রাসন, এগুলা কি, কি বললেন? এগুলা আমি আ মুফাজ্জিল অথবা উনার সাথে যিনি ছিলেন, আ আ আনিম, আনিম, কি নাম? আমান আনিম, আমা আমা আ আমানুদ্দিন আমানউদ্দিন আমানুদ্দিন সাহেব। উনারা ২ জন যদি মিলিতভাবে আসতে চান, তাহলে তাদের ২ জনকেও আমি রাজি আছি। ২ জন এসে আমার সাথে এ বিষয়ে উনাদের যে দলিল প্রমাণগুলো আছে সেগুলো আমাকে দেখা যাক। আমি কিছু প্রশ্ন করব। আমি কিছু মাঝখানে, মাঝখানে কিছু জিনিস দেখতে চাইবো। সেগুলো ওনারা দেখাইতে পারলে আমি ওনাদের কথা মেনে নিব। আমরা তো অবশ্যই দেখেন, মুমিনরাও, মু মু মুশফিক বিনরাও কিন্তু আমার লাইভে এসে আমার ভুল ধরায় দিয়ে গেছে, যে এই যে ভাই এটাতে ভুল করছেন আপনি। ওয়ারাকা বিন নওফেল ছিল না। তখন কিন্তু আমরা ঠিক করে নিছি। আমাদের কিন্তু ভুল সংশোধন করতে কোনো সমস্যা নাই। আপনার ইয়াটা যদি রাইট হয়, তাহলে অবশ্যই আমাদেরটাই ভুল ছিল। আমরা কারেক্ট করে নিব। অসুবিধা কি? কিন্তু
আপনি কোনো মানে রেফারেন্স দেখাবেন না কেন আপনার মুখের কথাই রেফারেন্স। এইগুলা তো ভাই মানে আমাদের মুক্তচিন্তার আন্দোলনে এগুলা যায় না তো। এগুলা তো হচ্ছে আপনারা তাহলে ওয়াজ ব্যবসা শুরু করেন। যদি আপনারা এরকম মনে করেন যে আপনার মুখের কথাই দলিল, আপনার আপনি মুখ দিয়ে বললেই সেটা হয়ে গেল। তাহলে তো ওয়াজ ব্যবসা শুরু করেন। আব্বাসীর সাথে গলাগলি করে আপনারা ওয়াজ ব্যবসা শুরু করেন। ওই কালচার থেকে আমরা বের হয়ে আসছি। আমাদের এটা নতুন একটা আ মানে কালচার, আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মটা নতুন একটা কালচার। এখানে কাউকেই কোনো ছাড় দেয়া হবে না। প্রত্যেকেই জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। প্রত্যেকেরই এই জিনিসগুলা রাখতে হবে, ঠিক রাখতে হবে যে আমি যেই কথাগুলা বলবো সেগুলা আমি প্রমাণ করব। আর শেষ কথাটা বলে যাই যে এই যে মানে এই যেই ক্রিমিনাল গুলা সম্পর্কে সবসময় আমাদের সতর্ক থাকতে হবে। যারা আমাদের মধ্যে কুটনামি করবে, আমাদের মধ্যে মানে মানে গ্যাঞ্জাম তৈরি করার চেষ্টা করবে। অমুকে, অমুকে লাগায় দেই চল মানে গ্রাম্য কুটনা কিছু লোক আছে যেগুলা হচ্ছে গিয়ে এই কাজগুলা করে। গ্রামের দিকে পাওয়া যায় এই সমস্ত লোকদেরকে। এই টাইপের কুটনা বদমাইশগুলা থেকেও সাবধানে থাকতে হবে। এদেরকে আমাদের মানে আলোচনাতে অংশ নিতে দেয়া যাবে না। কারণ এদের উদ্দেশ্যটাই হচ্ছে এই কুটনামি বদমাইশি করা। সত্য সন্ধানী ভাই অনেক ধন্যবাদ। আর যে লজিক্যাল পারসন ভাই, আসাদ ভাই, ফারাজ ভাই এবং বেবি ড্রাগন ভাই এবং আ বা আল্লাহ ভাই সবাই আ আ আজকে আনন্দ করেন। ৪ বছর হলো। আরো অনেক বছর হবে। আরো ৪০ বছরও নিশ্চয়ই এটা হবে। আজকে তাহলে আমি বিদায় নিচ্ছি। গুড নাইট ভাই। ধন্যবাদ আসিফ ভাইকে আজকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। তো আমি আপনার সাথে আবারও যোগাযোগ করব। আপনার সাথে অনেক কাজ আছে আমার। তো হ্যাঁ, ধন্যবাদ আসিফ ভাই, এবং সবার জন্য শুভকামনা। জি, গুড নাইট। তাহলে উম, জি, আর কেউ কিছু বলতে ভাই চান? ভাই তাহলে হ্যাঁ, আমিও তাহলে আজকের মতো আসি। থ্যাংক ইউ সত্তর ভাই অ্যাড করার জন্য। অ্যান্ড জি, জি, সবাইকে শুভকামনা। ৪ বছর আপনাদের ইটস এ গ্রেট মাইলস্টোন। এবং আসিফ ভাইয়ের মতো আমিও আশা করি যে ৪০ বছরের মাইলস্টোন আমরা দেখতে পাবো একসময়। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে যুক্ত করার জন্য। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার ভাই। ধন্যবাদ ফরাজ ভাইকে আজকে যুক্ত হয়েছেন, এবং আপনার যে অবদান এটা আমরা স্বীকার করছি আমাদের এই আন্দোলনে। তো এখন যারা যুক্ত আছেন, ইচ্ছামৃত্যু ভাই এবং রোশন ভাই যারা কথা বলেননি তাদের সাথে একটু কথা বলি শেষ করার আগে। তো ইচ্ছামৃত্যু ভাই কি কথা বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ বলুন সত্য ভাই। জি, হ্যাঁ। তো আজকে আলোচনায় আপনি যদি কিছু অ্যাড করতে চান বলতে পারেন। আজকে তো অনেক কিছু নিয়ে আলোচনা হলো, এবং অনেকক্ষণ আমরা লাইভ করলাম, প্রায় 6.5 ঘন্টা হয়ে গেল। এর মধ্যে যদি কিছু অ্যাড করার থাকে বলতে পারেন। হ্যাঁ, আমার একটা জিনিসই অ্যাড করার, এই যেমন কয়েকজন ব্যক্তির নামে কথা হলো না, আমি আর নামগুলো নিচ্ছি না। ধরুন যারা এই আসিফ ভাই বা আসাদ ভাই এনাদের জন্য এক্সপোজ ভিডিও বানায়, এনাদের নাম নিয়ে নিয়ে ভিডিও বানায়, তাদের আরেকটা উদ্দেশ্য যেটা থাকে সেটা হচ্ছে জি, এনাদের নামে ভিউ কামানো এবং নিজের প্রোফাইলের রিচ বাড়ানো। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, যেমন আমাদের ইন্ডিয়াতে এই মুহূর্তে একটা নতুন শ্রেণীর ইউটিউবারের জন্ম হয়েছে যারা শুধুমাত্র কন্ট্রোভার্সি করে বড় বড় মানে তার থেকে বড় যারা ইউটিউবার তাদের নামে কন্ট্রোভার্সি করে নিজের রিচটা বাড়িয়ে নেয়। তো আমার মনে হয় যে এদের মানে বেশি পাত্তা দেওয়া মানেই হচ্ছে, মানে ধরুন এদেরকে নিয়ে যতক্ষণ কথা হবে এইটাই আমার মনে হয় তাদের সফলতা। তো এদেরকে ইগনোর করাটা আমার মনে হয় বেটার হবে, বুঝলেন রাইট। সত্য ভাই? আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। এবং এই যে অনেকেই এই কাজগুলি করে, যে সেলিব্রিটিদেরকে অ্যাটাক করে রোস্ট ভিডিও বানায়, এইগুলি আসলে শর্টকাটে পেইন কামানোর ধান্দা। আমার মনে হয় শর্টকাটে কোনো কিছু হয় না। আপনার কষ্ট করতে হবে, আপনাকে পরিশ্রম দিতে হবে, টাইম দিতে হবে, তারপরে আপনার সফলতা আসবে। যে কেউ এই লাইনে ইউটিউবার বা যে ইয়ে হন, যাই হন না কেন, আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে, পরিশ্রম দিতে হবে, টাইম দিতে হবে, তারপর আপনি সফলতা পাবেন। শর্টকাটে কিছু করার চিন্তা করলে ওগুলি আপনার শর্টকাটেই শেষ হয়ে যাবে। আর আজকে যারা লিঙ্ক চাচ্ছেন, আজকে আমরা লিঙ্ক দিচ্ছি না, আগামীকালকে লিঙ্ক পাবেন। আজকে লিঙ্ক নেই। আগামীকাল পাবলিকলি আমরা লিঙ্ক দিয়ে দিব, তখন সবাই যুক্ত হবেন। এই আলোচনাটা আবারও আগামীকাল কন্টিনিউ হবে। তো
তখন এবং আমরা লিঙ্ক সত্যের দিই। ভাই আর একটা জিনিস বলে দিই, এই প্রমাণস্বরূপ আপনি দেখবেন যে তাদের লাইভে বা তাদের পেজে বা তাদের ভিডিওতে যে কোনো পোস্টে গিয়ে দেখবেন অন্যান্য পোস্টগুলোতে বা ভিডিওগুলোতে তো ভিউ নেই, কিন্তু এনাদের নাম নিয়ে যেগুলো করে সেগুলোতে মোটামুটি রিচ খুব বেশি, বুঝলেন সত্যের ভাই? রাইট। হ্যাঁ, আপনি কয়েকটা ইসলামিক চ্যানেল, ইসলামিক যেমন ওই আমাদের কথা এরকম টাইপের যে চ্যানেলগুলি আছে, তারা দেখবেন ওই যে আপনার ইসলামিক যে পেজগুলি, তারা আসিফ ভাইয়ের ভিডিও বা যে কোনো একটা নাস্তিকের ভিডিও চালিয়ে তারা সারাদিন ওইটা নিয়ে সমালোচনা করছে। তো আপনারা এগুলি না করে, নাস্তিকরা এত খারাপ অত খারাপ, আপনারা এগুলি না করে সৃষ্টিকর্তার প্রমাণটা দিন। হ্যাঁ, নাস্তিক খারাপ হলে তো আল্লাহ সত্য হয়ে যায় না। আমি খারাপ হতে পারি, হ্যাঁ, যে কেউ খারাপ, আসিফ ভাই খারাপ হতে পারে, সেটা হলে তো আর আপনার সৃষ্টিকর্তা সত্য প্রমাণ হয় না। আপনাদের যেটা করতে হবে যে আল্লাহ সত্য, এটা প্রমাণ করতে হবে। ইসলামিক যে চ্যানেলগুলি, এগুলি করে লাভ কি ভাই? আমরা অনেক খারাপ, হ্যাঁ, আমরা এইটা ওইটা করি, কত কিছু করি, আপনার তাই বলে আল্লাহ সত্য হয়ে যায় নাই। ঠিক আছে, আল্লাহ সত্য হলে আল্লাহর প্রমাণ দিতে হবে। তো আপনারা আল্লাহর প্রমাণটা দেন, তাহলেই নাস্তিকতা মিথ্যা প্রমাণ হয়। যাই হোক, হ্যাঁ, লজিক্যালি এটা আমি বললাম। এবং এরপর রওশন ভাই আছেন, আপনি কিছু বলতে চান? আমি বলার মতো পর্যায়ে নেই, একটু পরে একটু চলুক, একটু চালাবেন না? আমরা আর আরেকটু বেশিক্ষণ নাই, আর বেশিক্ষণ তো থাকবো না। আর আচ্ছা, আমি হয়তো আর 10 মিনিট 10 মিনিট থাকি। হ্যাঁ শিওর 10 মিনিট হয়তো থাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর মধ্যে আরো আমাদের যে গেস্ট যারা ছিলেন অনেকে কিন্তু আসেননি। যদি তারা আসেন হয়তো আমরা আরো কিছুক্ষণ চালাবো, না হলে আমরা আজকের মতো বিদায় নিব সবার কাছ থেকে। যারা দেখলেন সবার প্রতি আমরা কৃতজ্ঞ, আপনাদের অনুপ্রেরণায়। এবং যারা আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আসিফ ভাইকে, আসাদুর ভাইকে, ফরাজ ভাইকে, এবং আরো যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং ভবিষ্যতে আপনাদের কাছ থেকে আমরা অনুপ্রেরণা নিয়েই আমাদের পথ চলা জারি রাখবো। আর আজকে যারা যুক্ত হতে পারেনি, আমরা আগামীকালও আসছি এবং আমাদের সপ্তাহে 7 দিন লাইভ হয়। আগামীকাল আমরা পাবলিকের জন্য ওপেন করে দিব এবং আপনারা যুক্ত হয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন। এবং আমাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে এবং সাজেশন থাকে আরো কিভাবে ভালো লাইভ আমরা উপহার দিতে পারি, সেগুলি নিয়ে আলাপ করতে পারেন। আমরা নীতিমালা তৈরি করছি আমাদের যে লাইভের জন্য, এবং আমরা এটা অনুভব করছি যে আমাদের অবশ্যই আরো স্টাডি করতে হবে, আরো জানাশোনা দরকার, আরো জ্ঞান অর্জন দরকার, এবং প্রতিটা লাইভের পিছনে আরো শ্রম দিতে হবে। সেগুলি আমরা অ্যাকনলেজ করি। এবং আমাদের যে ট্যাকটিক্স বা আমাদের যেভাবে আমরা ডিল করি, যেভাবে আমরা মুমিনদের সাথে কথা বলি, সেই বিষয়গুলি আমরা আরো ইমপ্রুভ করতে চাই। এবং আমরা চাই যে আপনাদেরকে আরো বেটার এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য। এবং আমরা বেসিক্যালি আমাদের লাইভগুলি আপনাদের প্রতি সার্ভিস আমরা দেই, যে আপনারা যাতে কিছু শিখতে পারেন। আমি অবশ্য বলি যে আপনারা লাইভ থেকে শিখবেন না, এখান থেকে আইডিয়া পাবেন, তবে ওইগুলি নিয়ে আপনারা পড়ালেখা করবেন, নিজেরা ঘাটবেন, ঘেটে দেখবেন আমাদের কথাগুলি সত্য কিনা, এবং ঘাটাঘাটি করলে পরে আপনাদের জ্ঞান বাড়বে। আমরা শুধু চিন্তাগুলি আপনাদেরকে উপস্থাপন করি, চিন্তার বীজগুলি আপনাদের মধ্যে দিয়ে দিই। এগুলি নিয়ে আপনারা যত বেশি ঘাটবেন নিজে থেকে, আমাদের কথা বিশ্বাস করবেন না, নিজে থেকে ঘাটবেন, তত আপনাদের জ্ঞান বাড়বে। তো এখন যারা আছেন, লজিক্যাল ভাই, আল্লাহ ভাই, বেবি ড্রাগন ভাই, আপনারা যদি কিছু বলতে চান বলেন, এরপর আমরা লাইভটি শেষ করে দেব। জি ধন্যবাদ সত্যের সন্ধানী ভাই, আপনি এই মেগা অনুষ্ঠান আয়োজন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের কিছু মানে কি বলবো, আমাদের প্রিয় ভাইদের বা আমাদের প্রিয় কি বলবো সবার প্রিয় যা কি বলে খেলার সাথীদেরকে আমরা এখানে পেয়েছি।
তো তাদের কাছ থেকে অনেক মূল্যবান বক্তব্য শুনলাম। তো আমি আগামীতে আশা করি এইরকম মেগা অনুষ্ঠান আপনি আরো আয়োজন করবেন, যার মাধ্যমে আমরা আমাদের এই প্রিয় ভাইগুলোকে মাঝে মাঝে তাদের কথা শুনতে পারবো। যদিও আমি আজকে একজন অনেক পুরাতন যে কি বলে আপনার কি বলে নাস্তিক বলবো না কি আস্তিক বলবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না, যে কি ওনার নামটা আমি এখন উচ্চারণ করতে চাচ্ছি না এখানে। যাই হোক, তো ওনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল, যদিও বিভিন্ন কারণে সেই প্রসঙ্গটা এড়িয়ে চলে গেলেন। যাই হোক, উনি যদি আবার কখনো আসে তো ওনার সাথে চেষ্টা করবো কথা বলার জন্য, যেহেতু উনি আজকের এই লাইভের মধ্যে বলেছিল উনি নাকি একমাত্র মুসলিম বলে দাবি করেছিল, যদি আমার ভুল না হয় শোনার। তো যাই হোক, তো ওনার কাছে আমার প্রশ্ন ছিল, কারণ আমি কিছুদিন পরে পবিত্র হজ পালন করতে যাব, তো এই উপলক্ষে তার কাছ থেকে একটু আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অন্তত আমার খুব জানার ইচ্ছা ছিল যে আসলে এইরকম বিশুদ্ধ মুসলিম কিভাবে হওয়া যায়। আমি অনেকদিন ধরে চেষ্টা করতেছি, কিন্তু আমি যতই ওখানে যাই ততই আমি কি বলে ধর্মের প্রতি এবং আল্লাহ এবং রাসূলের প্রতি কেমন যেন আমার মানে একটা সন্দেহের সৃষ্টি হয়, জানি না কেন। তো এই কারণে ওনার কাছ থেকে জানার খুব ইচ্ছে ছিল যে কিভাবে আমি মানে সহি মুসলিম হতে পারি। এবং ওনার যে অনুবাদটা, কোরআনের অনুবাদ একমাত্র নাকি উনি করেছিলেন, ওনারটাই সঠিক। তো যাই হোক, আমি ওনার কাছ থেকে পরবর্তীতে যদি কখনো আসে আমাকে একটু সুযোগ দিবেন, তো আমি তার কাছ থেকে কিছু জিনিস আমি জেনে নেব, এবং আমার দৃষ্টিতে যে কাবার যে পবিত্র স্থানগুলো, এই স্থানগুলো সম্বন্ধে তাকে আমি কিছু প্রশ্ন করব। উনি যেহেতু হজ করেছেন, উনিও যেহেতু ওই জায়গাগুলো দেখেছেন, অন্তত উনি ওনার অনুভূতিটা আমার সাথে শেয়ার করবেন বলে আমি আশা করি। যাই হোক, আবারও সবাইকে শুভেচ্ছা। যারা দর্শক দীর্ঘ সময় ধরে আমাদের এই লাইভটি দেখেছেন এবং আমাদের সাথে দীর্ঘ 4 বছর ধরে আমাদের সাথে আছেন, তাদেরকে আগামী দিনে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। এবং আমাদের স্টেজে যারা আমন্ত্রিত অতিথি ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য প্রাণ ঢালা অভিনন্দন। আপনারা আসবেন আমাদের এখানে, এসে আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের সাথে বিনিময় করবেন, যেন আমরা আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। ধন্যবাদ সত্যের ভাই। ধন্যবাদ আল্লাহ ভাইকে। বেবি ড্রাগন বা লজিক্যাল ভাই কিছু বলতে চান? আচ্ছা, মনে হয় ওনারা কেউ আছেন। বেবি ড্রাগন কি আছেন? লজিক্যাল ভাই কি আছেন? আচ্ছা ঠিক আছে, মনে হচ্ছে না কেউ আছেন, সবাই ঘুমায় গেছে। ঘুমায় গেল অসুবিধা নাই, অনেক রাত হয়ে গেছে। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আজকে উপস্থিত ছিলেন। লজিক্যাল ভাই বলবেন? হ্যাঁ সত্যি ভাই, আমি আছি, তবে নতুন কিছু বলার নেই। আজকে আলোচনাটা খুব ভালো হইলো, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ রাইট। আর আমানুদ্দিন ভাই বলেছেন উনি কালকে আসবেন। আমানুদ্দিন ভাই আসলে পরে আমরা এটা কন্টিনিউ করবো। আজকে যারা যুক্ত হতে পারেননি আগামীকাল যুক্ত হবেন, আর পাবলিকলি লিংক দিয়ে দিব সবাইকে যুক্ত হওয়ার জন্য। এবং আজকে যেহেতু আমাদের মেগা লাইভ গুলিতে আসলে জায়গা দেওয়ার অবস্থা থাকে না, অনেকে জায়গা পান না, এই কারণে লিঙ্কগুলি আমরা বাইরে দেই না। আমরা শুধুমাত্র ইনভাইট করি যাদেরকে আমরা ইনবক্সে আর কি লিঙ্কগুলি দেই। তো সেই কারণে আজকে পাবলিকলি লিঙ্ক দেই নেই। তবে আগামীকাল যারা যুক্ত হতে চান অবশ্যই আগামীকাল যুক্ত হয়ে কথা বলতে পারবেন, এবং আমরা সবার কথা শুনবো। বিশেষ করে যারা ভিন্ন মতের আছেন অবশ্যই আপনাদের কথা শুনবো, এবং যারা আমাদের সমালোচনা করতে চান আমরা সাদরে সমালোচনা গ্রহণ করি এবং আমাদের দোষ ত্রুটি সংশোধন করতে চাই, আরো ভালো লাইভ উপহার দিতে চাই, এইগুলি মাথায় রাখি।